দ্য কুইন অফ ক্রাইম বা রহস্য সম্রাজ্ঞী ডেম আগাথা ম্যারি ক্ল্যারিসা ক্রিস্টি, আমাদের কাছে আগাথা ক্রিস্টি। তার জন্ম হয় 15 সেপ্টেম্বর 1890 ইংল্যান্ডের ডেভনের টর্কেতে। তিনি 66টি গোয়েন্দা উপন্যাস এবং 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80টি বই লেখেন। তাঁর রচিত অমর দুই গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো এবং মিস মার্পেল। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ হওয়া নাটক দ্য মাউস ট্র্যাপ রচনা করেছেন। নাটকটি 1952 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ম্যারি ওয়েস্ট ম্যাকট ছদ্মনামে 6টি উপন্যাস রচনা করেছেন। সাহিত্যে অবদানের জন্য 1971 সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকাতেও তাঁর নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জ্বলজ্বল করছে। ক্রিস্টির বই সর্বমোট 56টি ভাষাতে অনুদিত হয়েছে, সেটিও একটি বিশ্ব রেকর্ড। সাহিত্যের ইতিহাসে সবথেকে বেশি অনুদিত হওয়া বইয়ের তালিকাতেও তাঁর নাম সবার ওপরে। ইংল্যান্ডের ওয়েলিংফোর্ডে 1976 সালের 12 জানুয়ারি রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টি পরলোক গমন করেন। আজ ডাউন মিস্ট্রি লেনে আপনারা শুনবেন এরকুল পোয়ারো সিরিজের অন্যতম গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ওয়েস্টার্ন স্টার। এরকুল পোয়ারো চরিত্রে অর্ণব, ক্যাপ্টেন হেস্টিংসের চরিত্রে মনোতোষ, মিস মেরি মার্ভেল শ্যামলী, গ্রেগরি বিডলফ অনির্বাণ, লেডি ইয়ার্ডলি সুমনা, লর্ড ইয়ার্ডলি শুভঙ্কর, হোটেল ম্যানেজার শুভময়, হোটেল ক্লার্ক সুমিত, কোরাস, ডাউন মিস্ট্রি লেন টিম। আজকের গল্পটি সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো সিরিজের অন্যতম গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ওয়েস্টার্ন স্টার। পোয়ারোর বসার ঘরের জানলায় দাঁড়িয়ে অলসভাবে নিচে রাস্তার দিকে তাকিয়েছিলাম। আরে এ তো অদ্ভুত ব্যাপার, নিজের মনেই বলে উঠলাম। পোয়ারো চেয়ারে আরাম করে বসেছিল। আমার মন্তব্য শুনে সে প্রশ্ন করল, কি হলো কি? যা দেখেছি বলে যাচ্ছি, মন দিয়ে শুনে যাও। এক অল্প বয়সী যুবতী ধীর পায়ে হেঁটে আসেন, পরনে দামি ফাড়ের পোশাক, মাথায় ফ্যাশন দুরস্ত টুপি। হাঁটতে হাঁটতে উনি দুপাশের বাড়িগুলোর দিকে বারবার মুখ তুলে তাকাচ্ছেন। এদিকে 3 জন পুরুষ আর 3 জন মাঝবয়সী মহিলা যে পেছন থেকে ছায়ার মতন অনুসরণ করছে, মনে হয় তা ওর জানা নেই। একটা ছোঁড়া আবার এসে জুটেছে ওদের সঙ্গে। এই বড় আঙুল তুলে বারবার যুবতীকে দেখিয়ে সে যেন কি বলছে ওকে। এ কেমন নাটক তা তো বুঝতে পারছি না। যুবতীটি কোনো অপরাধ করে পালিয়েছে, আর যারা ওর পিছু নিয়েছে তারা কি গোয়েন্দা, মানে ওকে হাতে নাতে ধরার সুযোগ খুঁজছে? আবার এও হতে পারে ওরা একদল বদমাইশ ওই নিরীহ যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ার তাল খুঁজছে। তো এ বিষয়ে আমাদের বিখ্যাত গোয়েন্দা মশাইয়ের কি অভিমত? বিখ্যাত গোয়েন্দা মশাই ব্যাপার কি তা নিজেকে দেখার জন্য সবচাইতে সহজ পথটি নেবেন। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়বেন বলে পোয়ারো সত্যিই চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়াল। পোয়ারো নিচের দিকে তাকিয়ে আপন মনে মুচকি হাসল। না ক্যাপ্টেন হেস্টিংস, তোমায় নিয়ে আর পারলাম না। ইনি তো ফিল্ম স্টার মিস মেরি মার্ভেল। যারা ওর পিছু নিয়েছে তারা বদমাশ বা গোয়েন্দা, এই দুটোর একটাও নয়। আসলে এরা ওর স্তাবক, যাকে তোমাদের ভাষায় বলে ফ্যান। আর এও জেনে রেখো হেস্টিংস, এরা যে ওর পিছু নিয়েছে তা কিন্তু মিস মার্ভেলের অজানা নেই। বাহ, কি সহজ ব্যাখ্যা। হ্যাঁ, কিন্তু এজন্য আমি কিন্তু একটি মার্কসও তোমাকে দেব না পোয়ারো। আসলে যুবতীর মুখ তোমার খুব চেনা, তাই সমস্যার সমাধান করতে পেরেছ। পোয়ারো গম্ভীর হয়ে গেল। তাই নাকি?
মিস মার্ভেলের কটা ছবি তুমি এ যাবৎ দেখেছো বলো তো? তা কম করে ডজনখানেক তো বটেই। একটু ভেবে জবাব দিলাম। পোয়ারো বলল, 1 ডজন ছবি দেখার পরেও তুমি ওকে চিনতে পারোনি। আর আমি এ পর্যন্ত মিস মার্ভেলের ছবি একটার বেশি দেখিনি। তবু একবার দেখেই তাকে আমি চিনতে পারি, কিন্তু তুমি চিনতে পারলে না। না মানে আসলে ওকে একটু অন্যরকম দেখাচ্ছিল, তাই ঠিক চিনতে পারিনি। মুখে বললেও নিজের যুক্তি আমার নিজের কানেই সেই মুহূর্তে বেশ দুর্বল ঠেকল। বাহ বাহ, চমৎকার সাফাই আইলে বন্ধু। তুমি কি আশা করেছিলে যে এই লন্ডন শহরে ইনি হয় খালি পায়ে, নয়তো মাথায় কাউবয় টুপি চাপিয়ে কেয়ারি করা চুলের ব্যবহার দেখিয়ে ঘুরে বেড়াবেন? তোমায় নিয়ে আর পারলাম না। সেই নাচিয়ের কেসটা নিশ্চয়ই ভুলে যাওনি? আরে সেই যে ভ্যালেরি সেন্ট ক্লিয়ার। আমি মুখে কোনো জবাব দিলাম না, শুধু হাবে ভাবে পোয়ারোকে বুঝিয়ে দিলাম যে তার এমন আচরণে আমি কিছুটা ক্ষুব্ধ হয়েছি। পোয়ারো হঠাৎ শান্ত হয়ে বলে উঠল, আরে না না, মুখ কালো করার মতো কিচ্ছু হয়নি। সবাই তো আর হেরকুল পোয়ারো নয়, হতেও পারে না, এটা আমার খুব ভালোই জানা আছে। ভেতরে ভেতরে তখন আমি একই সঙ্গে বিরক্ত আর মজা পাচ্ছি, তবু কথাটা না বলে পারলাম না। দেখো বন্ধু, আমি যাকে চিনি সে যেই হোক, তুমি যে তাকে আরো হাড়ে হাড়ে চেনো সে কথা আমি মানছি। কি করা যায় বলো? সেরা লোকেরা তাদের গুণ আর যোগ্যতার কথা জানে, বাকি যারা তারাও এই কথা মানতে বাধ্য। যেমন ধরো মিস মার্ভেল আমার কাছে আসছেন। তো কি করে টের পেলে? খুব সোজা ব্যাপার। এই রাস্তাটা মোটেই বনেদি এলাকা বা বড়লোক পাড়া নয়। কোনো পয়সাওয়ালা দামি ডাক্তার বা ডেন্টিস্ট এখানে থাকে না, কিন্তু মাথায় প্রচুর বুদ্ধি রাখেন এমন একজন বেসরকারি গোয়েন্দা এখানে থাকেন, যার নাম এরকুল পোয়ারো। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একতলার দরজার কলিং বেলটা বেজে উঠল। পোয়ারো বলে উঠল, কেমন দেখলে? ইনি মিস মার্ভেল। পোয়ারোর ধারণাই ঠিক, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ল্যান্ডলেডি যে যুবতীকে পথ দেখিয়ে আমাদের কাছে নিয়ে এলেন তিনি সেই মিস মার্ভেল, কয়েক মিনিট আগে যার সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমেরিকান চলচ্চিত্রাভিনেত্রী মিস মার্ভেল ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তার স্বামী গ্রেগরি বি রল্ফ নিজেও একজন অভিনেতা। হালে তারা দুজনে ইংল্যান্ডে এসেছেন। মাত্র 1 বছর আগে আমেরিকায় ওদের বিয়ে হয়েছে। বিয়ের পর এই প্রথম ওরা একসঙ্গে এদেশে এলেন। এখানকার মানুষ তাদের বিপুল সম্বর্ধনা জানিয়েছে। মেরি মার্ভেলের রূপ, যৌবন, তার হাল ফ্যাশনের পোশাক, ফাড়ের কোট, জড়োয়া গহনা, এসব নিয়ে খবরের কাগজওয়ালারা পাগলের মতন মাতামাতি করছে। সেই সব জড়োয়া গয়নার মধ্যে একটি বড় হীরের কথাও কাগজে উল্লেখ করা হয়েছে, যার নাম দ্য ওয়েস্টার্ন স্টার। এই হীরেটির নাম যে কতটা সার্থক হয়েছে তা বলাই বাহুল্য। সত্যি মিথ্যা জানি না, তবে অনেকের মুখেই শুনেছি ওই পেল্লাই হীরেখানা 50,000 পাউন্ডের বীমা করা আছে। মিস মার্ভেলকে অভ্যর্থনা জানাতে পোয়ারো আর আমি দুজনেই উঠে দাঁড়িয়েছি, এবং তখনই এইসব তথ্য আমার মনে পড়ল। বাচ্চা মেয়ের মতন দেখতে ছোটখাটো মিস মেরি মার্ভেলের বড় বড় নীল দুটি চোখে অপার সরলতা মিশে আছে। পোয়ারো নিজেই একটা চেয়ার তার সামনে এগিয়ে দিল। মিস মার্ভেল চেয়ারে বসেই কোনো ভূমিকা না করেই শুরু করলেন। মসিয়ে বড়, আপনি সব কিছু শুনে আমায় পাগল বা যা খুশি ভাবতে পারেন, তবু বুক ভরা বিশ্বাস নিয়ে আমি এখানে ছুটে এসেছি। এই তো গতকাল রাতে লর্ড ক্রমস আমায় বলছিলেন ওর ভাইপোর মৃত্যুর রহস্য আপনি অসাধারণভাবে সমাধান করেছেন। তখনই মনে হলো একবার আপনার উপদেশটা শুনি। আমার স্বামী গ্রেগরির মতে গোটা ব্যাপারটাই নিছকই প্রতারণা, কিন্তু আমার মন যেন সেই কথা মানতেই চাইছে না। বিশ্বাস করুন, এইভাবে দিন রাত দুশ্চিন্তা করতে থাকলে আমি খুব শীঘ্রই পাগল হয়ে যাব। এইটুকু বলেই মিস মার্ভেল থেমে গেলেন, হাঁ করে বারবার দম নিতে লাগলেন।
পোয়ারো আশ্বাস দেবা সুরে বলল, অত ঘাবড়ে গেলে তো চলবে না মাদাম। বুঝতেই পারছেন, সবকিছু খুলে না বললে রহস্য আমার কাছে অজানাই থেকে যাবে। এই যে এই চিঠিগুলো আমি পেয়েছি। মিস মার্ভেল তার হাত ব্যাগ খুলে 3টে খাম বার করে পোয়ারোর হাতে তুলে দিলেন। খামগুলো নাড়াচাড়া করতে করতে পোয়ারো মন্তব্য করল, খুব সস্তা কাগজ, নাম ঠিকানা খুব সাবধানে ছাপানো হয়েছে। দেখা যাক ভেতরে কি আছে। বলে প্রথম খামটা খুলে এক টুকরো কাগজ টেনে বের করল। পোয়ারোর ঘাড়ের উপর দিয়ে দেখলাম কাগজে কি যেন লেখা হয়েছে। সহজ সেই বাক্যটি তর্জমা করলে যা দাঁড়ায় তা এরকম: বড় হিরেটি দেবতার বাঁ চোখে বসানো ছিল, অবিলম্বে তা যথাস্থানে ফিরিয়ে দেবার নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয় চিঠির ভাষাটাও প্রায় একই, তাতে অন্য কোনো বৈশিষ্ট্য নেই। তৃতীয় চিঠিতে লেখা, তোমায় হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল কিন্তু তুমি তাতে কান দাওনি। এইবার হিরেটি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আগামী পূর্ণিমায় দেবতার বাঁ আর ডান চোখে বসানো হিরে দুটো তাঁর কাছে আবার ফিরে আসবে, এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। মিস মার্ভেল নিজে থেকেই বললেন, প্রথম চিঠিটা পেয়ে ধরিয়ে নিয়েছিলাম কেউ নিশ্চয়ই আমার সাথে মজা করছে, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় চিঠিটা পাওয়ার পর আমি চিন্তায় পড়ে গেলাম। গতকাল তৃতীয় চিঠিটা পেয়ে মনে হলো ব্যাপারটা যতটা হালকাভাবে নিয়েছিলাম ঠিক তা নয়, বেশ জটিল। চিঠিগুলো ডাক মারফত আসেনি দেখছি। না, এক চীনে যুবক ওইগুলো দিয়ে গেছে, আর ঠিক সেই সেই কারণেই আমি ভয় পাচ্ছি। কেন? কারণ 3 বছর আগে আমার স্বামী সান ফ্রান্সিসকোতে এক চীনি যুবকের কাছ থেকে ওই হিরেটা কিনেছিল। পোয়ারো গম্ভীর গলায় বলে উঠল, মাদাম, চিঠিতে যা উল্লেখ করা হয়েছে আপনি দেখছি সেই... পোয়ারোকে বাধা দিলেন মিস মার্ভেল। দ্য ওয়েস্টার্ন স্টার। আমার স্পষ্ট মনে আছে, হিরেটা কেনার পর আমার স্বামী বলেছিল ওর সঙ্গে এক পুরনো কাহিনী জড়িয়ে আছে। গ্রেগরি এও বলেছিল লোকটা যে কোনো কারণেই হোক ভয়ানক ঘাবড়ে গিয়েছিল এবং মনে হয়েছিল কোনো মতে জিনিসটা গছিয়ে নিতে পারলে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর হয়তো এই কারণেই লোকটি হিরেটির যা আসল দাম তার থেকে অনেক কম দাবি করেছিল। গ্রেগরি বিয়েতে ওই হিরেটা আমায় উপহার দিয়েছিল। আপনার মুখ থেকে সব শুনে আর চিঠিগুলো পড়ে যা বুঝলাম তা এক অবিশ্বাস্য গল্প কথা। তাহলেও কে জানে। ক্যাপ্টেন হেস্টিংস, ওই ছোট্ট পাঁজিটা একবার হাত বাড়িয়ে দাও তো। হ্যাঁ, দিচ্ছি। পোয়ারো নির্দেশ মতো ছোট পঞ্জিকাটা বের করে তার হাতে তুলে দিলাম। কয়েকটা পাতা উল্টে পোয়ারো আপন মনেই বলে উঠল, এই তো পেয়েছি। এই শুক্রবারই পূর্ণিমা, তার মানে আমাদের আর 3 দিন সময় আছে। শুনুন মাদাম, আপনি এখানে এসে আমার উপদেশ চেয়েছিলেন, এবার সেই উপদেশ আমি দিচ্ছি, মন দিয়ে শুনুন। যে অলিক ইতিহাস আপনার হীরের সঙ্গে জড়িয়ে আছে তা হয়তো সত্যি বা নাও হতে পারে। আমি তাই বলছি, এই শুক্রবার পর্যন্ত আপনি হিরেটা আমার হেফাজতে রাখুন। ওই দিনটা কেটে গেলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো পথ ধরে এগোবো। পোয়ারোর প্রস্তাব কানে যেতেই মিস মার্ভেলের সুন্দর ফর্সা মুখের উপর নেমে এলো কালো মেঘের ছায়া। মুখে বললেন, সরি, মনে হয় সেটা আমার পক্ষে সম্ভব হবে না। তার মানে ওটা এখন এই মুহূর্তে আপনার কাছেই আছে। পোয়ারো মিস মার্ভেলকে খুঁটিয়ে দেখতে দেখতে বলে উঠল। কোনো উত্তর না দিয়ে মিস মার্ভেল তার গলা থেকে খুলে আনলেন একটি পাতলা চেন। সেটা মুঠোয় ধরে তিনি এগিয়ে এলেন। পোয়ারো চোখের সামনে এনে তার হাতটা খুললেন। সঙ্গে সঙ্গেই আমার 2 চোখ ধাঁধিয়ে গেল। দেখলাম তার ডান হাতের পাতায় রাখা একখণ্ড সাদা আগুন প্লাটিনামে সেট করা দ্য ওয়েস্টার্ন স্টার। সেই চোখ ধাঁধানো একখণ্ড সাদা আগুনের দিকে তাকিয়ে পোয়ারো আওয়াজ তুলে শ্বাস নিল। মাফ করবেন ম্যাডাম, একটু ছুঁয়ে দেখছি। বলেই সে হিরেটাকে 2 আঙুলে তুলে দিল। খোলা চোখে এক পলক যাচাই করে আবার সেটা তার হাতের মুঠোয় ফিরিয়ে দিয়ে বলল,
খাঁটি বেদাগ হিরে। এমন একটা দামি জিনিস আপনি সব সময় গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি সর্বনাশ! না মশাই পোয়ারো, এটা শুধু আপনাকে দেখানোর জন্যই পরে এসেছি। অন্য সময় এটা আমার গয়নার বাক্সেই থাকে, আর সেটা থাকে হোটেলের সেফ ডিপোজিট ভল্টে। আমরা ওখানে দ্য ম্যাগনিফিসেন্ট হোটেলেই উঠেছি। ওখানে যে ভল্ট আছে এটা সেখানেই রাখা থাকে। তাহলে আপাতত এটা আপনি আমার কাছেই রাখছেন, তাই তো? আপনি আমায় ভুল বুঝবেন না। আসলে মুশকিল হয়েছে কি, শুক্রবার আমরা ইয়ার্লি চেয়ে যাচ্ছি। লর্ড আর লেডি ইয়ার্লির কাছে কিছুদিন থাকবো, তাই এটা এক্ষুনি আপনার কাছে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ইয়ার্লি চেজ, লর্ড আর লেডি ইয়ার্লি, নাম দুটো যেন আগেও শুনেছি বলে আমার মনে হলো, কিন্তু কবে, কোথায়, কার মুখে, কি প্রসঙ্গেই বা শুনেছি তা তখনই আমি মনে করতে পারলাম না। মনটা তখনকার মতো অন্যদিকে ঘুরিয়ে ভাবতে লাগলাম। একটু ভাবতেই আমার মনে পড়ল কয়েক বছর আগের ঘটনা, যা সেই সময় এক বিরাট কেচ্ছার আকার নিয়েছিল। সংক্ষেপে ব্যাপারটা হলো, বছর কয়েক আগে লর্ড আর লেডি ইয়ার্ডলি একসঙ্গে আমেরিকায় গিয়েছিলেন। সেখানে লেডি ইয়ার্ডলির নাম ক্যালিফোর্নিয়ায় এক নামী চলচ্চিত্রাভিনেতার নামের সঙ্গে জড়িয়ে ভয়ঙ্কর কেচ্ছা উঠেছিল। কি আশ্চর্য, বিদ্যুৎ ঝলকের মতো সেই অভিনেতার নাম আমার মনে পড়ে গেল। গ্রেগরি বি রল্ফ, অর্থাৎ অর্থাৎ মিস মেরি মার্ভেলকে যিনি বিয়ে করেছেন বলে জেনেছি, সেই ভদ্রলোক। মিস মার্ভেল মুখে হাত চাপা দিয়ে বললেন, মসি, আপনাকে একটা গোপন বিষয় জানাচ্ছি। লর্ড ইয়ার্লির সঙ্গে আমাদের একটা ব্যবসায়িক চুক্তির কথাবার্তা চলছে। ওর পূর্বপুরুষরা যেখানে দিন কাটাতেন, সেই জায়গায় আমরা একটা ছবির শুটিং করব ভাবছি। অতীতের ইয়ার্লি নাইট আর জমিদারদের কেন্দ্র করেই ওই ছবি তোলা হবে। তার মানে আপনি ইয়ার্ডলি চেজের কথা বলছেন? ইংল্যান্ডে যত দেখার জায়গা আছে, ইয়ার্ডলি চেজ তাদের মধ্যে একটি। মিস মার্ভেল ঘাড় নেড়ে সাই দিলেন। আপনি ঠিকই ধরেছেন। পুরো ব্যাপারটার জন্য লর্ড চেজ প্রচুর দাম হাঁকছেন। আমি এখনও জানি না শেষ পর্যন্ত কাজটা আদৌ হবে কি না। তাছাড়া ব্যবসার মধ্যে কিছু আমোদ প্রমোদ টেনে আনা ওর বরাবরের শখ। কিন্তু আমি আমতা আমতা করে বললাম, দেখুন, আমি আমার অধিকারের গণ্ডির মধ্যে থেকেই বলছি, আপনার ওই দামি হিরেটা সঙ্গে নিয়ে ইয়ার্লি চেজে কি না গেলেই নয়? মিস মার্ভেলের ছেলে মানুষই ভরা চাউনি নিমেষে ধূর্ততার কাঠিন্যে মিলিয়ে গেল। কিছুটা শক্ত গলাতে তিনি বললেন, হুম, এটা গলায় পড়েই আমি ওখানে যাব। তাহলে তাই যান। লর্ড ইয়ার্ডলির কাছেও শুনেছি এমন প্রচুর দামি রত্ন আছে, যাদের পেছনে আছে কোনো না কোনো ঐতিহাসিক ঐতিহ্য। তাছাড়া তাদের কাছেও একটা বড় হিরে আছে বলে শুনেছি। ঠিকই শুনেছেন। মিস মার্ভেল সংক্ষেপে বললেন, তাহলে লেডি ইয়ার্ডলির সঙ্গে আপনার ইতিমধ্যেই পরিচয় হয়েছে, তাই তো? নাকি আপনার পতি দেবতা ওকে আগেই চিনতেন? মিস মার্ভেল এক মুহূর্ত দ্বিধা করে তারপর উত্তর দিলেন, লেডি ইয়ার্ডলি 3 বছর আগে আমেরিকায় গিয়েছিলেন, তখন ওদের চেনা জানা হয়েছিল। মানে আপনারা কেউ সোসাইটি গসিপ কাগজটা পড়েন? পোয়ারো আর আমি দুজনেই তার প্রশ্ন শুনে লজ্জায় মাথা নিচু করলাম। জানতে চাইছি তার কারণ। এই সপ্তাহে ওই কাগজে বিখ্যাত প্রাচীন রত্ন সম্পর্কে একটি প্রবন্ধ ছেপেছে, আর ওটা সত্যিই পড়ে দেখার মতো। বলেই তিনি চুপ করে গেলেন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। এক কোণে রাখা সেই কাগজটা নিয়ে আবার ফিরে এলাম। কাগজটা চোখে পড়তেই মেরি আমার হাত থেকে প্রায় ছিনিয়ে দিলেন। নির্দিষ্ট প্রবন্ধটি খুঁজে বের করে জোরে জোরে পড়তে লাগলেন। পোয়ারো নিজের মনেই বলে উঠল, এই হলো ব্যাপার, প্রথম প্রেমের ফল। পর মুহূর্তেই মেরির দিকে তাকালো সে, গম্ভীর গলায় বলল, এত সব কিছু পড়েও এতটুকু ভয় পাচ্ছেন না ম্যাডাম? আচ্ছা, ধরুন কোনো চীনে বদমাশ শেষ পর্যন্ত সত্যি ওখানে আপনাদের সামনে এসে হাজির হলো, আর তারপর 2টি হিরে একসঙ্গে ছিনিয়ে নিয়ে সে চলে গেল তার দেশে, তখন কি করবেন আপনি? পোয়ারো যে মেরিকে নিছক ঘাবড়ে দেবার উদ্দেশ্যে এসব বলছে তা বুঝতে আমার বাকি নেই। কিন্তু এও জানি যে পোয়ারোর হাসি ঠাট্টার মধ্যেও কোনো না কোনো কিছু লুকিয়ে থাকে, সেটা পরে ধরা পড়ে।
মেরির গলায় চিরকালের নারী সত্তা ফুটে বেরোল। আমি জানি লেডি ইয়ার্লির কাছে একটা হিরে আছে, তবে সেটা আমার মতো এতটাও ভালো নয়। তবুও আমি ওটা নিজের চোখে একবার দেখতে চাই। পোয়ারো হয়তো কিছু বলতো, কিন্তু তার আগেই বন্ধ দরজা বাইরে থেকে সজোরে খুলে গেল। সেই সঙ্গে সুদর্শন ও স্বাস্থ্যবান একজন পুরুষ মানুষ ঘরের ভিতরে ঢুকলেন। তার চুলের বাহার থেকে শুরু করে পায়ের চামড়ার জুতো জোড়া দেখে যে কেউ রোমান্টিক নায়ক ছাড়া আর কিছুই ভাববে না। আমিও সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম ইনি কে। গ্রেগরি রল্ফ ঘর কাঁপানো গলায় বলে উঠলেন, ভাবলাম এবার তোমায় ডাকবো মেরি, শেষকালে নিজেই চলে এলাম। যাক, মসিয়ে পোয়ারো, আশা করি সব শুনেছেন। এই সমস্যা সম্পর্কে আপনার কি অভিমত তা একবার শুনি। আমার নিজের ধারণা এ নিছক ভয় দেখিয়ে লোক ঠকানোর কারবার। জানি না আপনি কি বলবেন। পোয়ারো গ্রেগরির দিকে তাকিয়ে উদ্দেশ্যপূর্ণ হাসি হেসে বলল, সেই যাই হোক না কেন মিস্টার রল্ফ, আমি আপনার স্ত্রীকে বারণ করেছিলাম যাতে উনি অত বড় হিরেটা সঙ্গে নিয়ে আসছে শুক্রবার দিন ইয়ার্ডলি চেজে না যান। এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। আমি আগেই হুঁশিয়ার করেছিলাম, কিন্তু হলে কি হবে? মেরি নিজে একজন 16 আনা মেয়ে মানুষ। গয়নাঘাটির ব্যাপারে আর একজন মেয়ে মানুষের কাছে সে হার স্বীকার করে কি করে? আহ, কি সব বাজে বকছো গ্রেগরি। মেরি রল্ফকে কড়া গলায় ধমক দিলেন বটে, কিন্তু স্পষ্ট দেখলাম পুলক মেশানো লজ্জায় তার মুখখানা লাল হয়ে উঠেছে। পোয়ারো কুণ্ঠিত গলায় বলল, মাদাম, আমি আপনাকে আমার সাধ্য মতো সদুপদেশ দিলাম। এর বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। মেরি আর রল্ফকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে তার চেয়ারে গ্যাট হয়ে বসল। কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়ায় গ্রেগরির সঙ্গে লেডি ইয়ার্ডলির অসামাজিক প্রেম ভালোবাসার সত্যি কাহিনীটা এবার পোয়ারোকে আমি বললাম। শুনে সে এমন ভাব দেখালো যা দেখে মনে হলো ঘটনাটা তারও মনে আছে। আমিও ঠিক এমন কিছুই ধরে নিয়েছিলাম। যাক, মন দিয়ে শোনো, আমি একটু বেরোচ্ছি, খানিক পরেই ফিরে আসব, আর আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। পোয়ারো বেরিয়ে যেতে আমি দু চোখ বুজে একটু ঘুমোবার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে দরজায় মৃদু টোকা দেওয়ার শব্দ হলো। চোখ মেলতেই দেখি ল্যান্ডলেডি মিসেস ম্যাচিনসন ঘরের ভিতরে দরজার পাল্লা সামান্য ফাঁক করে মাথাটা ভেতরে ঢুকিয়েছেন। আমি চোখ মেলতেই তিনি বললেন, ক্যাপ্টেন হেস্টিংস, আর একজন ভদ্রমহিলা মসিয়ে পোয়ারোর সঙ্গে দেখা করতে এসেছেন। দেখে মনে হলো দুর্গাগঞ্জের লোক। উনি কাজে বেরিয়েছেন শুনে ভদ্রমহিলা বললেন তার খুব দরকার, মসিয়ে পোয়ারো ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। মিসেস ম্যাচিনসন, তাহলে আপনি একটা কাজ করুন, ওকে বরং এখানে নিয়ে আসুন, হয়তো আমি ওর জন্য কিছু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। একটু পরেই মিসেস ম্যাচিনসন যে ভদ্রমহিলাকে ভেতরে নিয়ে এলেন তাকে দেখেই আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। হ্যাঁ, এই মুখ আমার খুবই পরিচিত। এদেশের সম্ভ্রান্ত ও রক্ষণশীল সমাজের বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে প্রকাশিত মুখরোচক কাহিনীগুলোতে এই মুখের ফটো বহুবার ছেপে বেরিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে একটি চেয়ার তার দিকে এগিয়ে দিয়ে বললাম, বসুন লেডি ইয়ার্লি, আমার বন্ধু মসিয়ে পোয়ারো একটু বেরিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি ফিরে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে লেডি ইয়ার্লি আমার মুখোমুখি বসলেন। মিস মেরি মার্ভেলের তুলনায় ইনি অত্যন্ত অন্যরকম। লম্বা, ঘন তামাটে গায়ের রং, মুখখানা ফ্যাকাশে হলেও এক সম্ভ্রান্ত গর্ববোধ সেখানে ফুটে উঠেছে। তার দু চোখ অদ্ভুত দীপ্তিময়, ঠোঁট দুটো কামনা মদির। আমার মনে তার সমস্যা নিয়ে কথা বলার ইচ্ছা জাগল। আর জাগবে নাই বা কেন, পোয়ারো সামনে থাকলে বেশিরভাগ সময় আমি একটু অসুবিধা বোধ করি, নিজের কেরামতি দেখাতে পারি না বলে। তা হলেও গোয়েন্দাগিরি করার কিছু ক্ষমতা সীমিত পরিমাণে যে আমার মধ্যেও আছে তাতে কোনো সন্দেহ নেই। ভেতরে সেই তাগিদেই সামনের দিকে ঘাড় ঝুঁকিয়ে বললাম, লেডি ইয়ার্ডলি,
আপনি কি কারণে এখানে এসেছেন তা আমি জানি। হিরে সম্পর্কে আপনি অচেনা কোনো লোকের কাছ থেকে উড়ো চিঠি পেয়েছেন, যা ব্ল্যাকমেলিং বলে আপনার সন্দেহ হচ্ছে। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই লেডি ইয়ার্ডলির গাল দুটো চুপসে গেল। আমার মনে হলো সেখানকার সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। হাঁ করে অবাক চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি কিভাবে জানলেন? এ তো সাধারণ যুক্তির নিয়ম। মিস মেরি মার্ভেল যদি ভয় দেখানো চিঠি পান, তাহলে লেডি ইয়ার্ডলি ব্যাকুলভাবে প্রশ্ন করলেন, মিস মার্ভেল উনি এখানে এসেছিলেন? আমি স্বাভাবিক সুরেই বললাম, হ্যাঁ, অর্থাৎ কিছুক্ষণ হলো উনি গেছেন। তা যা বলছিলাম, ওই জোড়া হীরের একটি ওর কাছে আছে, আর তাকে কেন্দ্র করেই উনি যখন বারবার ভয় দেখানো রহস্যময় চিঠি পাচ্ছেন, তখন অন্য হীরেটি যার হেফাজতে আছে সেই আপনিও নিশ্চয়ই একই ধরনের কিছু উড়ো চিঠি পেয়েছেন। এটা কত সহজ আর সরল ব্যাপার তা তো দেখলেন। তাহলে বলুন, আপনিও ওই রকম কয়েকটি ভয় দেখানো চিঠি পেয়েছেন, তাই তো? মুহূর্তের জন্য তিনি দ্বিধা করলেন, যা দেখে মনে হলো আমাকে বিশ্বাস করে কিছু বলা ঠিক হবে কিনা তা বুঝতে পারছেন না। কিন্তু পরক্ষণেই হেসে বিনীতভাবে জানালেন, আপনি ঠিকই ধরেছেন। আপনি চিঠিগুলো কিভাবে পেয়েছেন? কোনো চীনে যুবক এসে কি হাতে হাতে দিয়ে গেছে? আগে না, চিঠিগুলো সব ডাকে পেয়েছি। আচ্ছা, একটা কথা বলুন, মিস মার্ভেলের বেলাতেও কি একই রকম সব ঘটনা ঘটেছে? আমি সকালবেলায় যা যা ঘটেছে সব তাকে জানালাম। লেডি ইয়ার্ডলি সবকিছু মন দিয়ে শুনে বললেন, দেখতে পাচ্ছি আমাদের দুজনের বেলায় একই রকম ঘটনা ঘটেছে। ওকে যে চিঠিগুলো পাঠানো হয়েছে, আমাকেও পাঠানো চিঠিগুলো তাদেরই প্রতিলিপি। একটাই তফাৎ যে উনি হাতে হাতে চিঠিগুলো পেয়েছেন আর আমি পেয়েছি ডাকে। আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি, তা হলো আমি যে চিঠিগুলো পেয়েছি তাদের সব কথায় মিশে আছে একরকম অদ্ভুত কড়া গন্ধ, যেমন গন্ধ পাওয়া যায় ধূপকাঠি জ্বালালে। এই গন্ধ পাওয়ার পরে আমার মনে হচ্ছে চিঠিগুলো পূবের কোনো দেশ থেকে হয়তো এসেছে। কিন্তু এসবের মানে কি বলতে পারেন? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। তার প্রশ্নের উত্তর দিতে না পেরে বললাম, আচ্ছা, চিঠিগুলো আপনি সঙ্গে এনেছেন তো? ডাক টিকিটের উপর যে শিলমোহর পড়েছে তা দেখে আমরা হয়তো কিছু খুঁজে পেতাম। খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে খাম সমেত সবগুলো চিঠি আমি আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেছি। গোড়াই আমি ধরেই নিয়েছিলাম যে কেউ নিছক মজা পাবার জন্য আমায় এমনি ভয় দেখিয়ে চিঠি লিখছে। একদল চীনে বদমাশ সত্যিই ওই হিরে দুটো জোগাড় করতে উঠে পড়ে লেগেছে, কথা বিশ্বাস করতে কি মন চায়? কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোকের কাছে এই ধারণা বিশ্বাসযোগ্য বলে মনে হবে? বলতে পারেন? যেসব ঘটনা ঘটেছে তাই নিয়ে আমরা দুজনে আরো কিছুক্ষণ কথা বললাম, কিন্তু তাতেও রহস্যের সামান্যতম সমাধানও হলো না। লেডি ইয়ার্ডলি উঠে দাঁড়িয়ে বললেন, মনে হচ্ছে মসিয়ে পোয়ারের জন্য আর অপেক্ষা করে আমার লাভ হবে না। আমি যে জন্য এসেছিলাম আশা করি সে সবই আপনি ওকে বুঝিয়ে বলতে পারছেন। কেমন? যথেষ্ট ধন্যবাদ আপনাকে। কি যেন নাম আপনার? ক্যাপ্টেন হেস্টিংস। ক্যাপ্টেন হেস্টিংস, হ্যাঁ, এইবার মনে পড়েছে। ক্যাভেন্ডিসরা আপনার খুব চেনা, তাই না? ম্যারি ক্যাভেন্ডিসই আমার মসিয়ে পোয়ারের কাছে পাঠিয়েছিলেন। পোয়ারো ফিরে এলে আমি সব ঘটনা তাকে খুলে বললাম। সমস্ত কথাবার্তা খুঁটিয়ে জানার জন্য যেভাবে সে একের পর এক প্রশ্ন করতে লাগলো তা রীতিমতো জেরার পর্যায়ে পড়ে। পোয়ারো জেরার ধরন শুনে স্পষ্ট বুঝলাম কিছুক্ষণ আগে বাইরে যেতে হয়েছিল বলে এখন তার ক্ষোভ হয়েছে। লেডি ইয়ার্ডলির সঙ্গে দেখা না হওয়ায় সে মোটেই খুশি হয়নি। আমার ক্ষমতাটাকে খাটো করে দেখাটা এখন তার স্বভাবে পরিণত হয়েছে, এবং সেই সঙ্গে এখনো মনে হচ্ছে যে আমার বুদ্ধির কোনো সমালোচনা করার পথ না পেয়ে ও ভেতরে ভেতরে খুবই ক্ষেপে উঠেছে। ব্যাপারটা উপলব্ধি করে আমি ভেতরে ভেতরে বেশ আনন্দ অনুভব করলাম, কিন্তু সে কথা মুখ ফুটে বললে পাছে খ্যাক করে ওঠে সেই ভয়ে চুপ করে রইলাম। যতই খিটখিটে মেজাজ আর বজ্জাতি বুদ্ধি থাক না কেন, এই বাঁটকুল ও মহাধুরন্ধর বন্ধুর সঙ্গে আমি সর্বদা একাত্ম হয়ে থাকি। অনেকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থেকে পোয়ারো বলল, তাহলে মতলব মতোই সব এগোচ্ছে। হেস্টিংস, ওই
ওপরের তাকে ইংল্যান্ডের জমিদারদের কুলজিখানা রাখা আছে, কষ্ট করে ওটা একটু পেরে আনো তো। ঠিক আছে, দিচ্ছি। জমিদারদের কুলজির কয়েকটা পাতা পরপর উল্টে এক জায়গায় ও থামল। এই তো পেয়েছি। ইয়ার্ডলি জমিদার বংশ। এখন যিনি জমিদার তিনি ওই বংশের 10ম ভাইকাউন্ট। দক্ষিণ আফ্রিকার যুদ্ধে একটি ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। 1907 সালে ব্যারন বংশের 4র্থ কন্যা শ্রীমতী মড স্টপারটেনকে বিয়ে করেন। 2 মেয়ের বাবা, একজন 1900 আর একজন 1910 সালে জন্মেছে। এইসব ক্লাবে যাতায়াত আছে, নিবাস না 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 না, এখানে যা জানতে চাইছি তা নেই। তবে হেস্টিংস, আগামীকাল সকালে আমরা ইয়ার্ডলির এই হুজুরের কাছে যাচ্ছি। কি? হ্যাঁ, ওই যে বললাম যাচ্ছি বলে আমি ওকে টেলিগ্রাম পাঠিয়েছি। আমি তো ভেবেছিলাম এই কেস তুমি করবে না বলে ঠিক করেছো। মিস মার্ভেল আমার উপদেশ মানতে চাননি, তাই আমি ওর হয়ে কাজ করব না। তবু আমি এই কেসের তদন্ত চালিয়ে যাব, আর তা শুধু আমার নিজের এরকুল পোয়ারোর আত্মতৃপ্তির জন্য। নাচতে নেমে তো আর পিছিয়ে যাওয়া যায় না। আর তুমি শুধু তোমার আত্মতৃপ্তির জন্য লর্ড ইয়ার্ডলিকে গাঁ ছেড়ে 7 তাড়াতাড়ি শহরে আসবার জন্য টেলিগ্রাম করেছো। বড় হুজুর কিন্তু তোমার এরকম আচরণে খুব একটা খুশি হবেন না। হবেন, খুশি হবেন। পোয়ারো মুচকি হাসল। ওদের এতদিনের ঐতিহ্যবাহী দামি হিরেটা যদি আমার জন্য শেষ পর্যন্ত বেঁচে যায়, তখন উনি সত্যিই খুশি হবেন, কি আজীবন কৃতজ্ঞও থাকবেন। তাহলে তুমি বলতে চাও ওটা খোয়া যাওয়ার সম্ভাবনা সত্যি আছে? সেটা প্রায় নিশ্চিত। ঘটনা প্রবাহ যে ওই দিকেই যাচ্ছে তা কি তুমি বুঝতে পারছো না? কিন্তু কিভাবে, মানে কেমন করে? ব্যাস ব্যাস, আর একটাও কথা নয় ক্যাপ্টেন, দোহাই তোমার, অযথা কথা বলে মাথাটা ঝুলিয়ে দিও না। পোয়ারো ইংল্যান্ডের জমিদারদের পেল্লাই কুলজিখানা বন্ধ করে আমার হাতে ফিরিয়ে দিল। নাও, এই বইখানা যেখানে ছিল ঠিক সেখানে রেখে দাও, আর থাকে থাকে ভালো করে বইগুলোকে রাখো, আর তার নিচে আয়তনে ছোট যেগুলো সেগুলোকে তার নিচে ঠিক এইভাবে গুছিয়ে রাখো। সব কিছুতেই একটা শৃঙ্খলা থাকা দরকার। ক্যাপ্টেন হেস্টিংস, যে কথাটা এর আগেও বহুবার পই পই করে শুনিয়েছি তোমাকে। ঠিক বলেছ। বলে আমি সেই বিশাল বইখানা 2 হাতে তুলে নিয়ে তার আগের জায়গায় ঢুকিয়ে দিলাম। লর্ড ইয়ার্ডলি বেশ হইচই করা আমোদে স্বভাবের লোক এবং সুরসিক। লর্ড ইয়ার্ডলি বললেন, মসিয়ে পোয়ারো, কী সব অদ্ভুত ব্যাপার ঘটছে দেখুন, যা লেজা মুড়ো কিছুই খুঁজে পাচ্ছি না। আশা করি শুনেছেন যে আমার গিন্নি কতগুলো মুড়ো চিঠি পেয়েছেন, আবার ওই একই ধরনের চিঠি পেয়েছেন মিস মার্ভেলও। আপনি বলুন এসবের মানে কি? পোয়ারো সোসাইটির মাসিক পত্রিকার একটি সংখ্যা তার হাতে দিয়ে বলল, তার আগে মিস্টার লর্ড, আমি জানতে চাই হিরে সম্পর্কে যা কিছু এখানে ছেপে বেরিয়েছে তা সত্যি কিনা। এক নজর তাকিয়ে খবরটুকু পড়ে তার মুখ রাগে লাল হয়ে উঠল। কাগজখানা তখনই পোয়ারোকে ফিরিয়ে দিয়ে বলে উঠলেন, এসব পুরো গাঁজাখড়ি গল্প। হীরের পিছনে কোনো অলিক কাহিনী নেই, কোনো কালে ছিলও না। এই হিরেটি এসেছে ভারত থেকে, অন্তত আমার নিজের তাই দৃঢ় বিশ্বাস। কোনো চীনের ঠাকুর দেবতার চোখে হিরে বসানো ছিল এমন কথা কখনো শুনিনি। তা সত্ত্বেও এই হিরেটি দ্য স্টার অব দ্য ইস্ট নামেই খ্যাত, ঠিক? বেশ, কিন্তু তাতে হলো কি? লর্ডের পাল্টা প্রশ্ন শুনে বুঝলাম তিনি বেশ চটেছেন। পোয়ারোর ঠোঁটে এবার ফুটে উঠল অর্থব্যঞ্জক হাসি। স্বাভাবিক সুরেই সে বলল,
মিস্টার লর্ড, আপনি আপনার এই সমস্যাটা পুরোপুরি আমার উপরে ছেড়ে দিন। কোনো রকম সংকোচ না করে যদি তা করেন, তাহলে আপনার বিপদ কাটিয়ে দিতে পারবো এই বিশ্বাস আমার আছে। তাহলে আপনার মতে সব নেহাত গাল গল্প নয়, এর ভেতরে কিছুটা সত্যি আছে? আপনি আমার কথা মতো কাজ করবেন? নিশ্চয়ই করব, কিন্তু তাহলে আপনার অনুমতি নিয়ে কয়েকটা প্রশ্ন করছি, আশা করি সদুত্তর দেবেন। ইয়ার্ডলি স্টেজে শুটিং করার ব্যাপারে আপনি কি মিস্টার রলফের সঙ্গে চুক্তি করেছেন? ও, উনি আপনাকে এ বিষয়ে সব বলেছেন, তাই না? না, এখনো পর্যন্ত পাকাপাকিভাবে তেমন কিছু হয়নি। সামান্য ইতস্তত করলেন লর্ড ইয়ার্লি। তার মুখের পোড়া রং ইটের মতো লালচে হয়ে উঠেছে। বেশ বুঝলাম, ভেতরে ভেতরে তিনি বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। মসিয়ে পোয়ারো, জীবনে বহুবার আমাকে ঠকতে হয়েছে। এই গলা পর্যন্ত দেনায় ডুবে আছি আমি, কিন্তু কিন্তু আমি সব ছেড়ে ফেলে আবার উঠে দাঁড়াতে চাই। আমি আমার সন্তানদের ভালোবাসি, সে সঙ্গে যা কিছু ঝামেলা সব চুকিয়ে ফেলতে চাই। তাছাড়া আমার পৈতৃক জমিদারিতেই জীবন কাটাতে চাই। গ্রেগরি রলফ আমায় প্রচুর টাকা দিতে চাইছেন। আমার ধার দেনা মিটিয়ে আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে যে টাকা দরকার, ওর অফার করা টাকার পরিমাণ তার চাইতে অনেক অনেক বেশি। কিন্তু এ টাকা নিতে আমার মন চাইছে না। বাড়ির ভেতর শুটিং হচ্ছে, ভিড়ের গাদাগাদি, হইচই, চেঁচামেচি, এসব ভাবতেও আমার ঘেন্না হয়। কিন্তু হয়তো আমাকে তাই মেনে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না। এইটুকু বলেই লর্ড ইয়ার্লি থেমে গেলেন। পোয়ারো এতক্ষণ তীক্ষ্ণ চাউনি মেলে তাকে দেখছিল। তিনি থামতেই সে বলে উঠল, তাহলে আপনার হাতে আরো একটি বিকল্প আছে। সেটা কি দ্য স্টার অব দ্য ইস্ট? আপনি কি ওই হিরেটা বিক্রি করার কথা ভাবছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। লর্ড ইয়ার্লি ঘাড় নেড়ে সায় দিলেন। গত কয়েক পুরুষ ধরে ওই হিরেটা আমাদের পরিবারে আছে। মজার ব্যাপার দেখুন, পূর্বপুরুষরা কেউ ওটাকে দেবত্র সম্পত্তি করে যাননি, যার ফলে ওটা বিক্রি করার অধিকার আমার পুরোপুরি আছে। তাহলেও এমন দুর্লভ হিরে কিনবে এমন খাঁটি সমজদার খদ্দেরই বা কোথায় কজন আছে? হব্বার নামে এক দালাল আছে, ভালো খদ্দের খুঁজে বের করে দেওয়ার কথা ওকে অনেক বলে দেখেছি। কিন্তু তেমন খদ্দের ওকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে, তাহলে শেষকালে হয়তো জলের দরে ওটাকে বেচে দিতে হবে। আর একটা প্রশ্ন মিস্টার লর্ড, আপনি যা করতে চাইছেন তাতে লেডি ইয়ার্ডলির মত আছে তো? উনি হিরেটা মোটেই বিক্রি করতে চান না। মেয়ে মানুষের স্বভাবের কথা আপনাকে আর কি বলবো। উনি চান আমাদের বাড়িতে ছবি তোলা হোক, বড় বড় তারকারা আসুক, শুটিং করুক, এইসব আর কি। আপনি এক্ষুনি বাড়ি যেতে চাইছেন মিস্টার লর্ড? পোয়ারো এক মুহূর্ত কি একটা ভেবে বলল, কিন্তু আমার সঙ্গে আপনার যেসব কথাবার্তা হলো তা ভুলেও যেন কাউকে বলবেন না। মনে রাখবেন, আমরা আজই বিকেল 5টার কিছু পরে ওখানে যাচ্ছি। বেশ, কিন্তু অবস্থাটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা এখনো বুঝে উঠতে পারছি না। লর্ড ইয়ার্ডলির গলায় নিশ্চিন্ততার কোনো ভাব সত্যিই পেলাম না। আপনার হিরেটা যাতে খোয়া না যায় তা আমি দেখব, এটাই আপনি চান, তাই তো? হ্যাঁ, কিন্তু তাহলে যা বলছি তাই করুন। বিভ্রান্ত মুখে লর্ড ইয়ার্ডলি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বিকাল 5:30টার পরে আমরা পৌঁছলাম ইয়ার্লি চেজে লর্ড ইয়ার্লির খাস জমিদারিতে। দু কাঁধে সোনালি জরির বিল্লা আঁটা ফুল হাতা সাদা জ্যাকেট আর লাল ফিতে লাগানো ট্রাউজার্স পরা এক পেট মোটা বাটলারের পেছন পেছন
পোয়ারো আর আমি এসে হাজির হলাম ইয়ার্ডলি ভবনের ড্রয়িং রুমে। ঘরের ভেতরে পুরনো জমানার আভিজাত্যের ছাপ এখনো টিকে রয়েছে। ফায়ারপ্লেসের কাঠ জ্বলছে গমগম করে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন সুন্দরী লেডি ইয়ার্ডলি তার 2 মেয়েকে নিয়ে। মেয়ে দুটিও তাদের মায়ের মতন সুন্দর দেখতে। ঘন কালো চুলে ভরা মাথাটা গর্বিত ভঙ্গিতে মেয়েদের মাথার উপর নুইয়ে লেডি ইয়ার্ডলি দাঁড়িয়ে আছেন। তাকে এভাবে অপূর্ব দেখাচ্ছে। লর্ড ইয়ার্ডলি হাসি মুখে মেয়েদের গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। বাটলার 2 পা এগিয়ে আমাদের আগমন বার্তা জানাতেই লেডি ইয়ার্ডলি নিমেষে চমকে উঠে তাকালেন। তার স্বামীর পোয়ারোর মুখের দিকে তাকানোর ভঙ্গি দেখে তার বুঝতে বাকি রইল না যে অতঃপর তিনি কি করবেন তা ইঙ্গিতে জানতে চাইছেন তার কাছে। পোয়ারো পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বলল, মাফ করবেন, মিস পারভেলের কেসের তদন্ত এখন আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আগামী শুক্রবার দিন তো ওর এখানে আসার কথা, তাই না? তার আগে সব কিছু ঠিকঠাক আছে কি না তা নিজের চোখে একবার দেখতেই আমি এখানে চলে এলাম। আর হ্যাঁ, তাছাড়া আমার এখানে আসার পেছনে আরও একটা কারণ আছে। আমি লেডি ইয়ার্ডলির কাছে জানতে এসেছি যেসব উড়ো চিঠি উনি পেয়েছিলেন তাদের সঙ্গে কোন পোস্ট অফিসের ছাপ মারা ছিল তা ওর মনে আছে কি? দুঃখিত, লেডি ইয়ার্ডলি ঘাড় নেড়ে জানালেন, নামগুলো আমার এই মুহূর্তে আদৌ মনে পড়ছে না। চিঠিগুলো নষ্ট করে আমি খুবই বোকামি করেছি, এ কথা স্বীকার করছি। কিন্তু আমারই বা কি দোষ বলুন? ব্যাপারটা যে শেষকালে এমন গুরুত্ব নেবে তা আমি আগে স্বপ্নেও ভাবিনি। লর্ড ইয়ার্ডলি জানতে চাইলেন, আজকে রাতটা আপনারা এখানে থাকছেন তো? না মিস্টার লর্ড, আমরা এখানে পৌঁছেই একটা সরাইয়ে উঠেছি। মালপত্র সব সেখানেই আছে, তাই এখানে থেকে আপনাদের অসুবিধা করতে চাইছি না। না না, আমাদের অসুবিধার কিছু নেই। আমি এখনই লোক পাঠিয়ে ওগুলো আনিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, আপনারা এখানে থাকলে আমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। লর্ড ইয়ার্ডলি বারবার অনুরোধ করছেন দেখে পোয়ারো আর আপত্তি করল না। লর্ড ইয়ার্ডলির পাশে বসে তার মেয়ে দুটির সঙ্গে সে গল্পে মেতে উঠল। অল্প কিছুক্ষণের মধ্যেই পোয়ারো মেয়েদের সঙ্গে বেশ জমিয়ে নিল। পোয়ারোর ইশারায় আমাকেও হাত ধরে টেনে তাদের পাশে তারা বসিয়ে দিল। কিছুক্ষণ বাদে গালফুলো গম্ভীর দেখতে একজন ধাই মেয়েদের ভেতরে নিয়ে যেতে এলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের চোখের ইশারায় তারা ধাইয়ের পেছন পেছন ভেতরে চলে গেল। মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো তার ছেলেবেলা। লেডি ইয়ার্ডলির উদ্দেশ্যে মন্তব্য করতে গিয়ে পোয়ারোর গলা থেকে একরাশ শ্রদ্ধা ঝরে পড়ল। আপনার সন্তানদের দেখে আজ সে কথা আবার নতুন করে মনে পড়ল। ওদের আমি কত স্নেহ করি, ভালোবাসি, তা বলে বোঝাতে পারবো না। কথাটা বলতে গিয়ে লেডি ইয়ার্ডলির গলাটাও আবেগে বুঝে এলো। ওরাও আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং তার সঙ্গত কারণও আছে। কুন্নিশ করার ভঙ্গিতে মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে পোয়ারো বলল, জমিদার বাড়িতে থাকাই যখন সাব্যস্ত করেছি তখন সেখানকার যাবতীয় রীতি মেনে চলতেই হবে। খানিক বাদেই বাড়ির ভেতরে ঘন্টা বাজতেই বাটলার এলো আমাদের শোবার ঘরে নিয়ে যাবার জন্য। এমন সময় আরেকজন বাটলার একটা থালায় মুখবন্ধ খাম নিয়ে এসে লর্ড ইয়ার্ডলির সামনে দাঁড়ালো। এক্সকিউজ মি মসিয়ে পোয়েরো। লর্ড ইয়ার্ডলি খামটা তুলে এক পলক চোখ বুলিয়ে নিয়ে বললেন, এ তো দেখছি টেলিগ্রাম। খামের মুখ ছিঁড়ে ভেতর থেকে তার বার্তা বের করে পড়লেন তিনি। তারপর বললেন, আপনাকে এটা জানিয়ে রাখা আমার কর্তব্য মসিয়ে পোয়েরো। টেলিগ্রাম করেছে হববার্ন। ও লিখেছে আমাদের হিরেটা কেনার মতো একজন আমেরিকানের সন্ধানও পেয়েছে। আগামীকাল ওর জাহাজ ছাড়বে। তার আগে আজ রাতে ওরা ওদের লোক পাঠাবে। সে এসে পাথরটা যাচাই করে দেখবে। ও গড, সত্যি যদি ওটা তো সহজে বিক্রি হয় তাহলে। এইটুকু বলেই লর্ড ইয়ার্ডলি কেন জানি না হঠাৎ মাঝপথেই থেমে গেলেন। লেডি ইয়ার্ডলি
টেলিগ্রামটা হাতে নিয়ে গলা নামিয়ে বললেন, জর্জ, পাথরটা এতদিন ধরে আমাদের পরিবারে আছে, ওটা তুমি বিক্রি করতে চাইছো তো আমার ইচ্ছে নয়। বলে তিনিও চুপ মেরে গেলেন। মনে হলো স্বামীর কাছ থেকে কোনো উত্তর তিনি আশা করছেন, কিন্তু তার স্বামী একটি কথাও উচ্চারণ করলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে লেডি ইয়ারলি আপন মনেই বলে উঠলেন, যাই, পোশাকটা পাল্টে ফেলি, মালটা দেখাবার ব্যবস্থা আমাকেই করতে হবে। বলেই পোয়ারোর দিকে তাকিয়ে ভুরু সামান্য কুঁচকে গম্ভীর গলায় বললেন, এত বিশ্রী, নোংরা আর ভয়ানক নেকলেসের নকশা আগে কোথাও হয়নি। পাথরগুলো নতুন করে সেট করে একটা নেকলেস করিয়ে দেবে, এ কথা জর্জের মুখে বহুবার শুনেছি, কিন্তু এই কথা দেওয়াই সার হয়েছে। নতুন নেকলেস আজও আমার কপালে জোটেনি। বলেই তিনি ভেতরের দিকে চলে গেলেন। আরো আধ ঘন্টা কাটল। বিশাল ড্রয়িং রুমে আমরা তিনজন বসে আছি লেডি ইয়ারলির অপেক্ষায়। কয়েক মিনিট হলো ডিনারের সময় পেরিয়েছে। হঠাৎ সামান্য খসখস শব্দ হতেই চোখ তুলে দরজার দিকে তাকালাম। দেখলাম পা পর্যন্ত লম্বা দামি সাদা পোশাক পরে সেখানে এসে দাঁড়িয়েছেন লেডি ইয়ারলি। তার গলার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। মনে হলো সেখানে যেন ধকধক করে জ্বলছে সাদা আগুনের স্রোত রাশি। পর মুহূর্তেই বুঝতে পারলাম সাদা আগুন বলে যা মনে হচ্ছে তা আসলে দ্য স্টার অব দ্য ইস্ট। বাঁ হাত কোমরে রেখে ডান হাতে সেই হীরের নেকলেসটা ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছেন লেডি ইয়ারলি। বেশ গর্বিত ভঙ্গিতেই দাঁড়িয়েছেন। এই মুহূর্তে তাকে ঠিক যেন গভীর গহন অরণ্যের এক হিংস্র চিতাবাঘিনীর মতন দেখাচ্ছে। এটা আপনাদের সামনে বলি দেব। লেডি ইয়ারলি হালকা রসিকতা করতে চাইলেও তার গলাটা অদ্ভুত হিংস্র শোনালো। একটু অপেক্ষা করুন, আগে বড় বাতিটা জ্বালিয়ে নি, তারপর ইংল্যান্ডের সবচাইতে বিশ্রী আর যাচ্ছে তাই দেখতে নেকলেসটা আপনাদের সামনে ভেঙে টুকরো টুকরো করবো আমি, আজই, এক্ষুনি। দামি জিনিস কিভাবে নষ্ট করতে হয় তাই দেখুন আপনারা। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের সমস্ত আলোগুলো একসাথে নিভে গেল। দরজার পাল্লাতেও কোনো কিছু ধাক্কা লেগে প্রচণ্ড জোরে আওয়াজ উঠল এবং সেই সঙ্গে দরজার ওপার থেকে ভেসে এলো নারী কণ্ঠে সুতীব্র আর্তনাদ। লর্ড ইয়ারলি উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি ব্যাপার? এ তো মডের গলা। কি হলো? লর্ড ইয়ারলি আগেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। এবার আমরাও অন্ধকারের ভেতর হাতড়ে হাতড়ে এগোলাম সেই দরজার দিকে। কয়েক পা এগোতেই আধারে চোখে পড়ল সামনে কি যেন একটা দলা পাকানো অবস্থায় পড়ে আছে মেঝের উপর। টর্চ বের করে জ্বালাতেই দেখলাম দলা পাকানো অবস্থায় যেটা পড়ে আছে সেটা লেডি ইয়ারলির অচেতন দেহ। এই মুহূর্তে তার গলা খালি, সেখানে দড়ির ফাঁসের মতো একটা লাল দাগ ফুটে উঠেছে। নেকলেসটা জোর করে কেউ তার গলা থেকে ছিনিয়ে নেবার ফলেই যে এই দাগ ফুটে উঠেছে এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহই রইল না। ততক্ষণে ঘরের বৈদ্যুতিক আলোগুলো আবার জ্বলে উঠেছে। আমরা তিনজনে উবু হয়ে তার মাথার কাছে বসলাম। হাতের শিরা পরীক্ষা করে দেখলাম লেডি ইয়ারলি এখনো বেঁচে আছেন। হৃৎপিণ্ডের গতিও স্বাভাবিক। তাহলে হঠাৎ চোখ মেলে চাইলেন লেডি ইয়ারলি, বলে উঠলেন, চিনে, লোকটা যাতে চিনে, পাশের দরজা দিয়েই। বলেই তিনি থেমে গেলেন। স্ত্রীর কথা কানে যেতেই একটা কঠিন শব্দ বেরিয়ে এলো লর্ড ইয়ারলির মুখ থেকে। আমার নিজের বুকের ভেতরেও হৃৎপিণ্ডটা ধুকবুক করে লাফিয়ে উঠল। আবার সেই চিনে। লেডি ইয়ারলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে আরো বড়জোর 40 গজ দূরে দেয়ালের গায়ে একটা ছোট দরজা। সেখানে এসে দাঁড়াতেই চৌকাঠের দিকে নজর পড়ল, আর সঙ্গে সঙ্গেই আমি উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলাম। উত্তেজনার মানে ঠিক সেখানেই পড়ে আছে লেডি ইয়ারলির সেই নেকলেস। অল্প কিছুক্ষণ আগেও এটা তিনি গলায় পরেছিলেন। বুঝতে পারলাম ওই দরজা দিয়ে পালিয়ে যাবার মুখে কোনো কারণে চোর বাধা পেয়েছিল, আর তখনই এক অসতর্ক মুহূর্তে তার হাত থেকে নেকলেসটা চৌকাঠের কাছে মেঝের উপর পড়ে যায়। হারানো মাল অবশেষে খুঁজে পেয়েছি ভেবে নেকলেসটা মেঝে থেকে তুলে দিলাম, কিন্তু ভালো করে সেটা খুঁটিয়ে দেখতেই আবার চমকে উঠলাম। চাপা আর্তনাদ বেরিয়ে এলো আমার গলার ভেতর থেকে।
ততক্ষণে লর্ড ইয়ারলিও আমার পাশে এসে দাঁড়িয়েছে। নেকলেসের দিকে এক পলক তাকিয়ে আমারই মতন এক আর্তনাদ বেরিয়ে এলো তার নিজের গলা থেকে। আমাদের আর্তনাদের একটাই কারণ, লেডি ইয়ারলির নেকলেস থেকে তরল সাদা আগুনের মতন দেখতে সেই অমূল্য হিরে, দ্য স্টার অব দ্য ইস্ট, উধাও হয়েছে। তাহলে এই ব্যাপার, যে এসেছিল সে সাধারণ ছ্যাঁচড়া বা শিথিল চোর নয়, শুধু এই হিরেটাই ছিল তার লক্ষ্য। কিন্তু কিন্তু লোকটা ভেতরে ঢুকলো কোন পথে? এই পথে। আমি দেয়ালে লাগোয়া ছোট দরজাটা ইশারায় দেখিয়ে দিলাম। কিন্তু এটা তো সবসময় লক করা থাকে। অন্য সময় থাকে কিনা জানি না, কিন্তু এখন এই দরজা তালাবন্ধ নেই বলেই হাতল ধরে টেনে আমি সেই দরজার পাল্লাটা খুলে ফেললাম। দরজাটা টেনে খোলার সঙ্গে সঙ্গেই কি যেন মেঝের উপর পড়ে গেল। ঝুঁকে তুলে নিয়ে দেখলাম সেটা এক ফালি রেশমি কাপড়। তার গায়ে সেলাই করা নকশা দেখে বুঝলাম ওটা কোনো চীনে যুবকের পরনে ছিল। পালিয়ে যাবার সময় দরজার হাতলে লেগে ছিঁড়ে গিয়ে থাকবে। এই ধাঁচের নকশা পরা রেশমি পোশাক পরার রেয়াজ এখনো পর্যন্ত চীনেদের মধ্যে চালুই আছে। চেঁচিয়ে বলে উঠলাম, দৌড়ে আসুন সবাই, লোকটা এই পথ ধরে নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। লর্ড ইয়ার্ডলি, বাটলার আর রাঁধুনিদের নিয়ে আমি সেই দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত গেলাম বটে, কিন্তু যাওয়াই সার হলো। রাতের অন্ধকারে চীনে চোর বাবাজি তার অনেক আগেই বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাইরে পালিয়ে গেছে। আমরা যে পথ দিয়ে চোর ধরতে গিয়েছিলাম সেই পথ ধরে আবার বাড়িতে ফিরে এলাম। লর্ড ইয়ার্ডলি তাঁর একজন পরিচারককে পুলিশ খবর দিতে তখনই থানায় পাঠালেন। পোয়ারো কিন্তু চোর ধরতে আমার সঙ্গে যায়নি। সে লেডি ইয়ার্ডলিকে নানাভাবে প্রশ্ন করে বাস্তবে কি ঘটেছে তাই জানতে চাইছিল। লেডি ইয়ার্ডলি বললেন, ও এত জোরে নেকলেসটা আমার গলা থেকে ছিঁড়ে নিল যে আমার মাথা গেল ঘুরে। টাল সামলাতে না পেরে আমি মেঝের ওপর পড়ে গেলাম। পড়ে যাবার সময় এক পলকের জন্য দেখলাম লোকটা দেওয়ালের লাগোয়া দরজা দিয়ে পালাচ্ছে। আর তখনই চোখে পড়ল ওর মাথার পেছনে ছোট বাঁধা চুলের ছোট বিনুনি আর পরনে হলদে রেশমি আলখাল্লা। তাই দেখেই বুঝলাম লোকটা জাতি চীনে। এইটুকু বলে সম্ভবত ঘটনার আকস্মিকতায় শিউরে উঠে থেমে গেলেন লেডি ইয়ার্ডলি। পোয়ারো মন দিয়ে তার বক্তব্য শুনল, একটি প্রশ্ন বা মন্তব্য সে করল না। বাটলার ভেতরে ঢুকে চাপা গলায় বলল, মিস্টার লর্ড, মিস্টার হববনের কাছ থেকে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। ওনারা আপনার জন্য অপেক্ষা করছেন। ও গড! লর্ড ইয়ার্ডলি নিজেই আক্ষেপে সুরে বলে উঠলেন। পর মুহূর্তেই স্বাভাবিক গলায় বললেন, তবু ওর সঙ্গে আমায় অবশ্যই দেখা করতে হবে। শোনো মুলিংস, এখানে নয়, ভদ্রলোককে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বসাও, আমি যাচ্ছি। পোয়ারো, আর কি আমাদের এখানে থাকা ভালো দেখাবে? এই রাতেই লন্ডনে ফিরে গেলে হয় না? পোয়ারোকে এক পাশে ডেকে বললাম। পোয়ারো আমার কথা শুনে যেন আকাশ থেকে বলল, লন্ডনে ফিরে যাব? কিন্তু কেন যাব ক্যাপ্টেন হেস্টিংস? এটাও আমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাপারটা যে এখন আমাদের হাতের বাইরে চলে গেছে তাও কি তুমি বুঝতে পারছো না? তুমি লর্ড ইয়ার্ডলিকে বলেছিলে তোমার কথা মতো যেন উনি চলেন, তারপরে তোমারই চোখের সামনে হিরেটা চুরি হয়ে গেল। এরপরে কোন লজ্জায় আমরা এখানে থাকবো বলতে পারো? সে তো বটেই। পোয়ারো এমনভাবে কথাটা বলল যেন আসলে তেমন কিছুই ঘটেনি। আমি যেসব কেসে বিরাট ভেলকি দেখে জিতেছি এটা তাদের মধ্যে পড়ে না ঠিকই। আর জমিদার বাড়ির ডিনার, তার কি হবে? লর্ড ইয়ার্ডলির খাস রাঁধুনি আমাদের জন্য যে কি ডিনার বানিয়েছে তা না খেয়ে চলে যাব? না বাবু, ফিরে যেতে চাও তুমি যাও, আমি আগে ডিনার খাবো, তারপর জমিদার বাড়ির বিছানার নরম গদিতে গা ঢেলে আরামে ঘুমাবো। বয়স বাড়লে মানুষের বুদ্ধি কমে, আর সেই তুলনায় তার নোনা আর বেহায়াপনা যেন খুব বেড়ে যায়। পোয়ারো যে সেই পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে সে বিষয়ে আমার মনে এতটুকুও সন্দেহ নেই। কি এমন আহামরি ডিনার? আমার মন্তব্যে ভেতরের অধৈর্য ভাবটা কিছুটা বেরিয়ে পড়ল। তোমার কি হলো হেস্টিংস? তোমার হাব ভাব দেখে আমি সত্যি কি যে বলবো কিছুই ভেবে পাচ্ছি না। এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা যেন এক সাংঘাতিক ব্যাপার, এমন ভাবই বেরোচ্ছে তোমার বুলিতে। বেশি বাজে বকো না। ভিতরের বিরক্তি
এবার আমার মুখ থেকে ফুটে বেরোলো, মিস মার্ভেলের হিরেটার নিরাপত্তার কথা ভেবেও তোমার যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে ফিরে যাওয়া দরকার। আচ্ছা, তার সঙ্গে আমার লন্ডনে এক্ষুনি ফিরে যাওয়ার কি সম্পর্ক? পোয়ারো ন্যাকামো দেখে আমার আবার ধৈর্যচ্যুতি হলো। গলা কিছুটা চড়িয়ে বললাম, নিজের চোখেই তো দেখলে একটা হিরে কেমন আমাদের চোখের সামনে বেহাত হলো। শত্রুপক্ষ যে এবার ওর জোড়াটা হাতাবার তালে থাকবে, এই সহজ কথাটা তোমার মাথায় ঢুকছে না কেন? ও, এই কথা। কয়েক পা এগিয়ে পিছিয়ে পোয়ারো এমন এক চাউনি মেলে আমার দিকে তাকালো যেন অদ্ভুত কিছু দেখছে। তারপর স্বাভাবিক গলায় বলল, তো তুমি একটা ব্যাপার ভুলে যাচ্ছ বন্ধু। মিস মার্ভেল যেসব চিঠি পেয়েছেন তাতে পূর্ণিমার রাতের উল্লেখ রয়েছে, আর আগামী শুক্রবার পূর্ণিমা। অতএব আমাদের হাতে এখনো প্রচুর সময় আছে। পূর্ণিমার উল্লেখ সত্যিই আমার মনে ছিল না। পোয়ারো কথাটা মনে করিয়ে দিতেই আমার শরীর আতঙ্কে হিম হয়ে গেল। তবু পোয়ারোকে ধন্যবাদ যে সে সত্যিই ডিনার খাবার জন্য আর বসে রইল না। থাকা সম্ভব হচ্ছে না বলে লর্ড ইয়ারলির কাছে মার্জনা চেয়ে একটি চিঠি লিখে সে আমায় নিয়ে তখনই রওনা হলো লন্ডনের উদ্দেশ্যে। মিস মার্ভেল উঠেছেন ম্যাগনিফিসেন্ট হোটেলে, তা আগেই উল্লেখ করেছি। আমার ইচ্ছা ছিল রাতেই মিস মার্ভেলের সঙ্গে দেখা করে লেডি ইয়ারলির হিরে ছিনতাই হওয়ার খবরটা আগাম তাকে দিয়ে হুঁশিয়ার করে দিই, কিন্তু পোয়ারো তাতে রাজি হলো না। বলল যে ওই খবর আগামীকাল সকালেই দেওয়া যাবে, সেজন্য কোনো তাড়া নেই। পোয়ারোর কথা না মেনে উপায় নেই, তাই কোনো প্রতিবাদ না করে নিজের মনে গজগজ করতে লাগলাম। কিন্তু পরদিন সকালবেলায় পোয়ারোর ভাবগতিক দেখে বুঝতে পারলাম যে বাড়ির বাইরে যাওয়ার ইচ্ছে তার মোটেই নেই। গোড়াতেই আমি ধরে নিলাম একটা বড় ভুল হয়ে গেছে, তাই পোয়ারো আর এই কেস নিয়ে এগোতে চাইছে না। কিন্তু আমি জোরাজোরি করতেই ও মিস মার্ভেলের কাছে না যাবার যে ব্যাখ্যা করলো তাতে প্রমাণ হলো আমার অনুমান ভুল। পোয়ারো যুক্তি দিয়ে এটাই বোঝাতে চাইল, যেহেতু ইয়ারলি চেজের হিরে ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যেই স্থানীয় সব খবরের কাগজে বিস্তারিতভাবে ছেপে বেরিয়েছে, তাই মিস মার্ভেল আর তার স্বামী মিস্টার রল্ফকে এই খবরটা নতুন করে জানানো নিরর্থক। পোয়ারো যুক্তি অকাট্যতা মেনে নিয়ে আপন মনে গজরানো ছাড়া আর কিছুই করার রইল না। কিন্তু এর পরের ঘটনা প্রমাণ করল যে আমার আকাঙ্ক্ষা ও হুঁশিয়ারি এতটুকুও অযৌক্তিক ছিল না। বেলা 2টো নাগাদ টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। পোয়ারো রিসিভার তুলে কয়েক মুহূর্ত কানে ঠেকিয়ে কি শুনল কে জানে, তারপর সেটা আগের জায়গায় রেখে দিল। পোয়ারোকে এই প্রথম মুখ কালো করতে দেখলাম। কি হয়েছে জানতে চাও? সে লজ্জার সঙ্গে জানালো, মিস মার্ভেলের হিরেটাও চুরি গিয়েছে। সে কি? পোয়ারোর কথা শুনে আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সুযোগ পেয়ে একটু রসিয়েই বললাম, কি গো, তোমার পূর্ণিমার রাতের কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে? পোয়ারো কোনো জবাব দিল না, মুখ নিচু করে বসে রইল। চুরিটা হলো কখন? ওদের কথা শুনে বুঝলুম আজ সকালেই। আমার কথা শুনলে এটা অবশ্যই এড়ানো যেত। আমার ধারণা যে ঠিক তা নিশ্চয়ই তুমি এখন দেখতে পাচ্ছ। তাই তো দেখাচ্ছে শোনা। অনেকের মতে দেখানোর মধ্যে একটা ঠকানো আর ঠকে যাওয়ার ব্যাপার আছে। তবু ঘটনা যেমন দেখায় সেটা অবশ্যই মেনে নিতে হবে। এবার আর ঘরের ভেতর শুয়ে বা বসে থাকা চলবে না, তাই ট্যাক্সি চেপে আমরা দুজনে রওনা হলাম ম্যাগনিফিসেন্ট হোটেলের দিকে। যাবার পথে বললাম, পূর্ণিমার রাতে হিরে চুরি করার ব্যাপারটা বেশ অভিনব। শুক্রবারের আগে পর্যন্ত কিছু হবে না বলে আমাদের নজরটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল, কিন্তু তার অনেক আগেই সে তার কাজ হাসিল করে ফেলল। তার মতলব তুমি আগে থেকে টের পাওনি, এটাই যা দুঃখের ব্যাপার। পোয়ারো এতক্ষণে তার স্বাভাবিক গলায় বলল, যা বলেছ, একজনের পক্ষে সবকিছু আগে থাকতে ভেবে রাখা সম্ভব নয়। পোয়ারো যে জোর করে তার পুরনো হাসি খুশি মেজাজ বজায় রাখতে চাইছে সে বিষয়ে আমার কোনো সন্দেহই রইল না। অন্যদিকে তার এই ব্যর্থতার কথা ভেবে
আমার দুঃখ কম হলো না। পোয়ারো নিজে যে কোনো রকম ব্যর্থতাকে কিরকম ঘৃণা করে তা আমার অজানা নয়। জিতে রহো ভাই সাহেব, পরের বার তোমাকে ঠেকাবে কার সাথে। ম্যাগনিফিসেন্ট হোটেলে গিয়ে পৌঁছানোর পর ওখানকার কর্মচারীরা আমাদের নিয়ে এলো ম্যানেজারের কামরায়। মিস মার্ভেলের স্বামী গ্রেগরি বিরলফ সেখানে আগে থেকেই হাজির হয়েছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আসা দুজন গোয়েন্দা তাকে নানাভাবে জেরা করছে। হোটেলের জনৈক কেরানিকে দেখলাম ফ্যাকাশে মুখে উল্টো দিকে বসে তাদের কথাবার্তা শুনছেন। আমরা ভেতরে ঢুকতেই রলফ মাথা নেড়ে সংক্ষেপে অভিবাদন জানালেন। রলফ বললেন, মসিয়ে পোয়ারো, আমি না পুরো জিনিসটা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। মানে জিনিসটা হাতানোর মতো সাহস লোকটার হলো কি করে? গ্রেগরি রলফের মুখ থেকে ঘটনার বিবরণ যেটুকু শুনলাম তা এই রকম। সকাল 11:15 নাগাদ উনি কোনো কাজে হোটেল থেকে বেরিয়েছিলেন। ঠিক 15 মিনিট বাদে, অর্থাৎ সকাল 11:30টায়, হুবহু তারই মতো দেখতে একটি লোক হোটেলে ঢুকে ম্যানেজারের কাছে তার গয়নার বাক্সটি চান। এক্সকিউজ মি, আপনাদের লকারে যে গয়নার বাক্সটি আমি রেখেছিলাম ওটা কাইন্ডলি ফেরত দিন। ম্যানেজার নিয়ম অনুযায়ী একটি রসিদে তাকে সই করতে বলেন। স্যার, সিগনেচার প্লিজ। ও শিওর। ভদ্রলোক রসিদে সই করার পরে ম্যানেজার গ্রেগরি রলফের মূল স্বাক্ষরের সঙ্গে সেটি মিলিয়ে দেখেন এবং লক্ষ্য করেন যে পরের স্বাক্ষরটি একটু অন্যরকম। ভেরি সরি স্যার, আপনার সিগনেচারটা ঠিক ম্যাচ করছে না। ও সরি, আসলে কি হয়েছে, আমি গাড়ি থেকে নামবার সময় আমার দুটো আঙুলে একটু চোট লাগে। আমি তো ঠিক পেনটা ধরতেই পারছি না, তাই হয়তো আগের সইটার সঙ্গে এটা ম্যাচ করছে না। রলফের বক্তব্য শেষ হতেই হোটেলের কেরানি ভদ্রলোক মুখ খুললেন। তিনি যা বললেন তাতে এই বোঝায় যে দ্বিতীয় স্বাক্ষর তিনিও দেখেছেন, তবে তাতে উল্লেখ করার মতো কোনো তফাৎ ছিল না। হ্যাঁ স্যার, আমি সিগনেচারটা দেখেছি, কিন্তু আমি খুব একটা পার্থক্য খুঁজে পাইনি। সেই ভদ্রলোক মন্তব্য করেছিলেন, একজন চীনে ম্যান বেশ কিছুদিন ধরেই আমাকে ভয় দেখাচ্ছে। আর দুঃখের ব্যাপার হলো এই, আমাকে দেখতে অনেকটা চীনেদেরই মতো, বিশেষ করে আমার চোখ দুটো তো প্রায় ওদেরই মতো। কেরানি ভদ্রলোক বলে উঠলেন, ভদ্রলোকের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, দেখলাম চোখ দুটো একটু কুতকুতে, অনেকটা ওই চীনাম্যানদের মতন। বাজে গল্প রাখুন। গ্রেগরি রলফ শরীরটা সামনে ঝুঁকিয়ে দিয়ে বললেন, এই দেখুন তো, আমার চোখ দুটো কি চীনাদের মতো কুতকুতে? কেরানি ভদ্রলোক মুখ তুলে বেশ কিছুক্ষণ খুঁটিয়ে তাকে দেখলেন, তারপর বললেন, না স্যার, আমার তো তেমন মনে হচ্ছে না। কি ভেবে আমিও ভালো করে তাকালাম রলফের চোখের দিকে, কিন্তু না, এ তো সেই চেনা চোখ যাতে ফুটে বেরোচ্ছে গভীর আত্মপ্রত্যয়। এই চোখের চাউনিকে কোনোভাবেই সন্দেহ করা যায় না। লোকটির বুকের পাটা আছে বলতে হবে। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আসা গোয়েন্দা অফিসার মন্তব্য করলেন। সন্দেহ এড়ানোর জন্য দু চোখে সামান্য মেকআপ নিয়েছিল আগে থেকে। তবে এটাও ঠিক যে লোকটা আগে থেকেই আপনার উপর নজর রেখেছিল। আপনি বেরিয়ে যাওয়ার পরেই ও এসে ঢুকেছিল হোটেলে। তা মিস্টার রলফের সেই গয়নার বাক্সটা কি হলো? ওটা পাওয়া গেছে, হোটেলের করিডোরেই পড়েছিল। ভেতরে সব কিছু যেমন ছিল তেমনই আছে, শুধু একটি জিনিস বাদে, তা হলো দ্য স্টার অফ দ্য ইস্ট নামে একটি দামি হিরে। ম্যানেজারের কথা যোগ হতেই পোয়ারো আর আমি দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। গোটা ব্যাপারটা যেন অতি প্রাকৃতিক, অবিশ্বাস্য। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ আমি কোনো কাজে হইলাম না। পোয়ারো আক্ষেপের সঙ্গেই মন্তব্য করল, আচ্ছা মিস্টার রলফ, আপনার স্ত্রীর সঙ্গে একবার কথা বলতে পারি? আমার আপত্তি করার কিছু নেই, তবে এত বড় একটা ঘটনা ঘটার পর ও মানসিক দিক থেকে খুব আঘাত পেয়েছে, তাই বেচারি এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে। তাই বলছিলাম। থাক, বুঝেছি। তাহলে আপনার সাথে কয়েকটা কথা বলার ছিল। আপনার অসুবিধা নেই তো? না, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আসুন, আমার কামরায় আসুন। পোয়ারো গ্রেগরি রলফের সঙ্গে গেল এবং মিনিট 5 মধ্যেই আবার ফিরে এল। চলো ক্যাপ্টেন হেস্টিংস,
এবার একবার পোস্ট অফিসে যেতে হবে, একটা টেলিগ্রাম করতে হবে। চলো চলো চলো। কাকে? আরে লর্ড ইয়ার্ডলিকে। পোয়ারো আমার হাত ধরে টানতে টানতে বলল, চলো, আর দেরি করার মতো সময় নেই। তুমি মনে মনে কি ভাবছো তা আমি বুঝতে পেরেছি। আমার জায়গায় থাকলে তুমি হয়তো মুখ বুজে থাকতে পারতে না। ও নিয়ে আমার কিছু করার নেই, ওসব বাদ দাও। চলো এবার গিয়ে লাঞ্চ করে আসা যাক। লাঞ্চ খেয়ে পোয়ারোর সঙ্গে তার বাড়িতে যখন ফিরে এলাম তখন বিকেল প্রায় 4টে বাজে। জানালার পাশে একটি লোক একা বসেছিল। আমাদের ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন লর্ড ইয়ার্ডলি। মুখের দিকে তাকালে বেশ বোঝা যায় প্রচণ্ড মানসিক ঝড়ে কি নিদারুণ বিপর্যস্ত হয়েছেন তিনি। লর্ড ইয়ার্ডলি কোনো রকম ভূমিকা না করেই বললেন, আপনার টেলিগ্রাম পেয়েই ছুটে এসেছি। এদিকে আর এক রহস্য দানা বেঁধেছে। আপনার এখানে আসবার আগে আমি হপবার্নের সঙ্গে দেখা করেছি। ওর মুখ থেকে শুনলাম গত রাতে যে লোকটা আমাদের বাড়িতে গিয়েছিল তাকে ও চেনে না। এছাড়া আমায় কোনো টেলিগ্রামও সে পাঠায়নি। এই হলো ব্যাপার। এখন আপনার তদন্ত। মাফ করবেন। হাত তুলে পোয়ারো তাকে থামালো। ওই টেলিগ্রাম আমি আপনাকে পাঠিয়েছিলাম, আর হপবার্নের দালাল বলে যে আপনার কাছে গিয়েছিল সেও আমারই লোক। ওকে আমিই পাঠিয়েছিলাম। লর্ড ইয়ার্ডলি পোয়ারো স্বীকারোক্তি শুনে হোঁচট খেলেন। আপনি? এসব আপনার কীর্তি তাহলে? কিন্তু এসবের অর্থ কি? অর্থ একটাই, পুরো ব্যাপারটা আমি একটা জায়গায় নিয়ে আসতে চেয়েছিলাম। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। পুরো ব্যাপারটা এক জায়গায় নিয়ে আসতে চেয়েছিলেন? ও গড! আমার উদ্দেশ্য সফল হয়েছে মিস্টার লর্ড, আর তাই আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। বলে পকেট থেকে কি একটা জিনিস বের করে নাটকীয় ভঙ্গিতে সে মেলে দিল লর্ড ইয়ার্ডলির দিকে। ভালো করে তাকিয়ে দেখলাম জিনিসটি বড় আকারের একটি হিরে। এই তো এই তো এই তো আমার সেই চুরি যাওয়া হিরে। বলতে গিয়ে লর্ড ইয়ার্ডলির গলা কেঁপে গেল। দ্য স্টার অফ দ্য ইস্ট। কিন্তু কিন্তু আমি এখনো ভেবে পাচ্ছি না আপনি এটা কিভাবে পেলেন? সত্যি পাচ্ছেন না? অবশ্য তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু বিশ্বাস করুন এই হিরেটা চুরি যাওয়া খুব দরকার ছিল। আমি আপনাকে বলেছিলাম আপনার জিনিস আপনার কাছেই গচ্ছিত থাকবে, মনে পড়ে? আমি আমার সেই কথা রেখেছি। কিভাবে এটা উদ্ধার করেছি তা একান্ত গোপনীয়, এবং অনুগ্রহ করে তা আমার কাছে জানতে চাইবেন না। যাক, লেডি ইয়ার্ডলিকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাবেন, এবং জানাবেন যে তার হারানো মানিক তাকে ফেরত দিতে পেরে আমি নিজেও খুব খুশি হয়েছি, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। বিদায় মিস্টার লর্ড। লর্ড ইয়ার্ডলিকে এক বিশাল ধাঁধার মধ্যে ফেলে আমার বাঁটকুল গোয়েন্দা বন্ধু এরকুল পোয়ারো হাসতে হাসতে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। তিনি বেরিয়ে যেতেই দরজা বন্ধ করে সে আবার এসে ঘরে ঢুকল। আমি খুব শান্ত সুরে বললাম, পোয়ারো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না বন্ধু, এ মাথা আমার খারাপ হয়নি। আসলে তুমি মানসিক দিক থেকে ধোঁয়াশার মধ্যে পথ হাতড়ে বেড়াচ্ছ। হিরেটা তুমি কোথা থেকে পেলে? মিস্টার গ্রেগরি রলফের কাছ থেকে। মিস্টার রলফ? কি বলছো তুমি? পোয়ারোর কথা শুনে মনে হলো এবার আমার মাথা সত্যিই খারাপ হয়েছে। হ্যাঁ ক্যাপ্টেন হেস্টিংস, একজন চীনে মিস মার্ভেলকে ভয় দেখিয়ে চিঠি লিখছে। তাছাড়া সোসাইটি গসিপ ম্যাগাজিনের লেখা। এসব যাঁর উর্বর মস্তিষ্কের ফসল তিনি হলেন মিস্টার গ্রেগরি রলফ। দুটো হিরে হুবহু একই রকম দেখতে, একটা আরেকটার জোড়া, কিন্তু এসব নিছক গুল ছাড়া কিছু নয়। আসলে হিরে একটাই, আর তা আছে ইয়ার্ডলি পরিবারের অন্যান্য দামি রত্নের সঙ্গে। মনে রেখো,
এই একটা হিরে 3 বছর ছিল গ্রেগরি রল্ফের কাছে। আজ সকালবেলা নিজের দুচোখের কোণে সামান্য চর্বির মেকআপ লাগিয়ে চেহারাটা পাল্টে ফেলে নিয়েছিলেন তিনি, যাতে চোখ দুটো দেখাবে চীনেদের মতো। না হেস্টিংস, যাই বলো না কেন, রল্ফ লোকটা জাত অভিনেতা বলতে হয়। দেখতে হবে ফিল্মে ওকে কেমন দেখায়। কিন্তু রল্ফ নিজের হিরে কেন চুরি করবেন তাই তো বুঝলাম না। অনেকগুলো কারণে, যার মধ্যে একটি হলো লেডি ইয়ার্ডলি, যিনি ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। লেডি ইয়ার্ডলি? হ্যাঁ, উনি যে কিছুদিন ক্যালিফোর্নিয়ায় ছিলেন সে কথা আশা করি মনে আছে। ওই সময় ওর পতিদেবতা অর্থাৎ লর্ড ইয়ার্ডলি অন্য কোনো মহিলার সঙ্গে ফুর্তি করে দিন কাটাচ্ছিলেন, আর যার ফলে লেডি ইয়ার্ডলি সব দিক থেকে হয়ে পড়েন নিঃসঙ্গ। আর সেই সময় তাঁর জীবনে এসে আবির্ভূত হলেন হলিউডের সুন্দর ও সুপুরুষ অভিনেতা গ্রেগরি রল্ফ। রল্ফের চেহারা আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে লেডি ইয়ার্ডলি নিজেকে সঁপে দিলেন তার কাছে। আর ওই সুযোগে রল্ফ লেডি ইয়ার্ডলিকে চূড়ান্তভাবে উপভোগ করলেন। রল্ফ কিন্তু সেখানেই থামলেন না, লেডি ইয়ার্ডলিকে তিনি ব্ল্যাকমেল করতে লাগলেন। সেদিন ইয়ার্ডলির চেজে গিয়ে লেডি ইয়ার্ডলিকে আমি এই বিষয়ে প্রশ্ন করতে উনি মুখ ফুটে স্বীকার করেছেন। লেডি ইয়ার্ডলি এই প্রসঙ্গে যা বলেছেন তার অর্থ তিনি খুবই অসতর্ক ছিলেন, যে কারণে ওই ঘটনাটা ঘটেছিল। ওর বক্তব্য আমি পুরোপুরি বিশ্বাস করেছি। কিন্তু এটাও ঘটনা যে লেডি ইয়ার্ডলি একসময় নিজের হাতে কিছু প্রেমপত্র লিখেছিলেন ওই রল্ফকে, এবং তিনি ওইগুলো ফাঁস করে দেবেন বলে ভয় দেখান মহিলাকে। রল্ফের ব্ল্যাকমেলিংয়ে ঘাবড়ে গিয়েছিলেন লেডি ইয়ার্ডলি। প্রেমপত্রের কথা জানাজানি হলে তার ভাবমূর্তি বিকৃত হবে, এবং লর্ড ইয়ার্ডলি ইচ্ছে করলেই তাকে ডিভোর্স করবেন, আর যার পরিণতি হিসেবে প্রাণের চাইতেও প্রিয় সন্তানদের ছেড়ে তাকে চলে যেতে হবে। এইসব ভেবে তিনি রল্ফের হাতের পুতুল হয়ে দাঁড়ালেন। লেডি ইয়ার্ডলির নিজের জমানো টাকা কড়ি বলতে কিছুই ছিল না, আর এটা জেনেই রল্ফ তাকে নিজের ইচ্ছে মতো চালাচ্ছিলেন। এমনকি শেষ পর্যন্ত রল্ফের নির্দেশে আঠার সাহায্যে নিজের দামি হিরেটির একটা হুবহু নকলও তিনি বানাতে বাধ্য হন, এবং আসলটি তুলে দেন ওই রল্ফের হাতে। দুটি হিরেই কেড়ে নেওয়া হবে এবং দ্য ওয়েস্টার্ন স্টার নামে হিরেটিকে পুনরুদ্ধার করা হবে। এই ব্যাপারটাই প্রথম সন্দেহ তোলে আমার মনে। লর্ড ইয়ার্ডলি ঝামেলা মোটেই পছন্দ করেন না। তিনি সব কিছু মিটিয়ে ফেলার জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় হিরে বিক্রি করার সিদ্ধান্ত লেডি ইয়ার্ডলির কাছে আরেকটা সমস্যা হয়ে দেখা দিল, কারণ আসল হিরেটি রল্ফ তার কাছে আগেই হাতিয়ে নিয়েছে, আর তার নিজের কাছে যা আছে তা হলো আঠা দিয়ে তৈরি ওই হীরের একটি নকল, যা বিকৃত দূরে থাক, যাচাইয়ের সময় ঠিক ধরা পড়ে যাবে। গ্রেগরি রল্ফ তখন সবে ইংল্যান্ডে এসে পৌঁছেছেন, আর সেই সময় লেডি ইয়ার্ডলি নিজের সমস্যা জানিয়ে তাকে একটা চিঠি লিখলেন এবং এই ব্যাপারে সাহায্য করার অনুরোধ করলেন। রল্ফ লেডি ইয়ার্ডলিকে সব ব্যবস্থা হয়ে যাবে বলে একটা আশ্বাসও দিয়েছিলেন, এবং তারপর এই জোড়া ডাকাতির একটা পরিকল্পনা করলেন। ওইভাবে তিনি তার একদা প্রেমিকের মুখ বন্ধ করতে পারবেন, যিনি তার সঙ্গে নিজের অতীতের কেলেঙ্কারির কথা বিশ্বাসযোগ্যভাবে জানাবেন তার স্বামীকে। বিমার ক্ষতিপূরণ জনিত বিমার টাকা বাবদ তিনি পাবেন নগদ 50,000 পাউন্ড, আবার একই সঙ্গে হিরেটা থেকে যাবে তাঁরই দখলে। ঘটনা যখন এত দূর এগিয়েছে, ঠিক তখনই মঞ্চে আরেকজনের আবির্ভাব হলো। তার নাম কি জানো?
তার নাম এরকুল পোয়ারো, এই আমি। এ হিরে যাচাই করার লোক আসছে শুনেই লেডি ইয়ার্ডলি তার গলার হিরে ঝোলানো হারে ছিনতাই হবার একটা নাটক করে বসলেন, আর চমৎকার অভিনয়ের ফলে নাটকটা সফলও হলো। কিন্তু এরকুল পোয়ারোর চোখের নজর ঠেকায় এমন সাধ্য কার আছে? বাস্তবে কি ঘটনা? লেডি ইয়ার্ডলি নিজেই দরজার পিছনের সুইচ টিপে ঘরের আলোটা নেভালেন, আর ঘরের লাগোয়া দরজার পাল্লাটা খুলে জোর আওয়াজ তুলে বন্ধ করলেন। গলা থেকে নেকলেসটা খুলে ওই দরজার চৌখাটের সামনে ছুঁড়ে ফেলে বেহুশ হওয়ার মতন ভান করে মেঝের উপরে কিছুক্ষণ পড়ে রইলেন। এই নাটক করার আগেই যে উনি ওর নেকলেস থেকে হীরের আদলটা বের করে নিয়েছিলেন, আশা করি তা নতুন করে বলার আর দরকার নেই। কিন্তু ওই দিন ঘটনা ঘটার আগে ওর গলায় যে নেকলেস ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। আমার কথা এখনো শেষ হয়নি বন্ধু, আগে ধৈর্য ধরে সব কথা শোনো, বুঝলে? নেকলেসটা উনি যে হাত দিয়ে ছুঁয়েছিলেন তা আশা করি এখনো তোমার মনে আছে। আর হীরের আদলটা খুলে নেবার সঙ্গে সেই ফাঁকা জায়গাটা উনি আসলে হাত দিয়ে কৌশলে ঢেকে রেখেছিলেন। এই হলো ব্যাপার। হ্যাঁ, এরপর আসে ওই রেশমি কাপড়ের টুকরোর ব্যাপারটা, যেটা পরে লাগোয়া দরজার উপাসে পাওয়া গিয়েছিল। আচ্ছা ক্যাপ্টেন হেস্টিংস, এমন একটি নাটক করার পরিকল্পনা যার মাথা থেকে বেরিয়েছে, এক টুকরো রেশমি কাপড় ওইখানে ফেলে রাখা কি তাঁর পক্ষে এমন কি আর কঠিন কাজ? তারপরে কি ঘটনা ঘটেছে জানতে চাইছো? খবরের কাগজে লেডি ইয়ার্ডলির বাড়িতে তার বিখ্যাত হিরে ছিনতাই হয়েছে, ও খবরটা পড়েই আসল নাটের গুরু গ্রেগরি রল্ফ নিজেও নাটক করার লোভ সামলাবেই বা কী করে। লেডি ইয়ার্ডলির মতো তিনিও চুরি বলো, ডাকাতি বলো, ছিনতাই বলো, ওই সাজানো নাটকে বেড়ে অভিনয় করলেন। অভিনেতা হিসেবে মেকআপের কারুকার্য রল্ফ ভালোই জানেন, আর দু চোখে এমন চর্বি লাগালেন যাতে দেখলে তাকে চিনে বলে যে কেউ ভেবে বসে। হোটেল থেকে বেরিয়ে চোখের চাউনি পাল্টে আবার তিনি ফিরে এলেন কিছুক্ষণের মধ্যে। তারপর হিরে চুরির দ্বিতীয় সাজানো নাটকে অভিনয় করলেন। সবই তো বুঝলাম, কিন্তু তুমি রল্ফকে কি এমন বলেছ যাতে ভয় পেয়ে উনি হিরেটা তোমার হাতে ফিরিয়ে দিয়েছেন? তেমন কিছুই বলিনি, শুধু বললাম লেডি ইয়ার্ডলি ওর অতীতের পা ফসকানোর ঘটনা তাঁর স্বামীকে খুলে বলেছেন, এবং ইয়ার্ডলি পরিবারের ঐতিহ্য বিজড়িত হিরেটা ফেরত নিতেই যে তিনি আমায় পাঠিয়েছেন তাও বললাম। আর হ্যাঁ, সেই রল্ফকে এও বললাম যে হয় ভালোই ভালোই তিনি হিরে ফেরত দিন, নয়তো পুলিশ এসে ওকে উদ্ধার করবে এবং তার নামে মামলা রুজু করা হবে। এরকম আরও কয়েকটা মিছিমিছি ভয় দেখাতেই রল্ফের বুক ফ্যাকাশে হয়ে গেল, আর হিরেটা তিনি আমার হাতে তুলে দিলেন। একটু চুপ করে থেকে তারপর বললাম, কিন্তু পোয়ারো, তুমি একটু ভেবে দেখো, তোমার এই সাফল্যের ফলে কি মেরি মার্ভেলের উপর খুব অন্যায় অবিচার করা হলো না? বিনা দোষে বেচারিকে নিজের হিরেটি খোয়াতে হলো। ভুল করছো, ওর সঙ্গে তো একখানা জল জ্যান্ত বিজ্ঞাপন সবসময় ঘুরে বেড়াচ্ছে, বাইরে অন্য কোনো দিকে ওর মন নেই, চিন্তা ভাবনাও নেই। পোয়ারোর ইঙ্গিত ধরতে পেরে বললাম, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে রল্ফ নিজেই ওকে ওই ওই উড়ো চিঠিগুলো লিখতেন। পোয়ারো আমার বক্তব্যে গুরুত্ব না দিয়েই বলল, হ্যাঁ হতে পারে। আমি লেডি ইয়ার্ডির কথা ভাবছি, সে কি ক্যাভেন্ডিসের উপদেশ মেনে উনি নিজের সংকট সমাধানের উদ্দেশ্যে এসেছিলেন আমার কাছে? ঘটনাচক্রে আমি তখন বাড়ি ছিলাম না, ওকে শুনিয়ে দিল যে মেরি মার্ভেলেও
এখানে এসেছেন সংকটমোচনের উদ্দেশ্যে। মেরি মার্ভেলকে লেডি ইয়ার্ডলির নিজের শত্রু বলে ভাবেন, আর তিনিও এখানে এসে হাজির হয়েছেন জেনেই তিনি নিজের সিদ্ধান্ত পাল্টালেন। আর ততক্ষণে তোমার মুখ থেকে তো তিনি জেনেই গিয়েছেন যে জল কতটা গড়িয়েছে। তোমায় প্রশ্ন করেই জেনেছি আমি। ভয় দেখানো চিঠি মিস মার্ভেলের মতো উনিও পাচ্ছেন কিনা এ কথা তোমার মুখ থেকেই বেরিয়েছে। উনি গোড়ায় নিজে থেকে এই বিষয়ে তোমাকে কিচ্ছু বলেননি। তোমার কথা শুনেই উনি একটা সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। পোয়ারোর কথার প্রতিবাদ করে বললাম, আই এম ভেরি সরি, কিন্তু আমি তোমার সঙ্গে একমত নই। তুমি নিজে মনস্তত্ত্ব নিয়ে চর্চা করো না, এটা খুবই দুঃখের বিষয়। হায় বুদ্ধুরাম, মেয়েরা প্রকৃতপক্ষে কখনো কোনো চিঠি নষ্ট করে না, এমনকি যদি সেটা তার পক্ষে অমঙ্গলজনক হয় তবুও না। আমার ভেতরে রাগ ক্রমেই বাড়ছে টের পাচ্ছি। বহু কষ্টে তা চেপে বললাম, তুমি তো নিজে দিব্যি জিতে গেলে, আর এদিকে আমার কি অবস্থা হলো? এই কেসের গোড়া থেকে শেষ করে শেষ পর্যন্ত তুমি আমাকে বোকা বানিয়ে ছেড়েছ। এরও কিন্তু একটা সীমা থাকা দরকার। পোয়ারো তার চিরাচরিত ভালো মানুষের মতন মুখ করে নিরীহ গলায় বলল, কিন্তু নিজের বোকামিটুকু তো তুমি গোড়া থেকে উপভোগ করছিলে বন্ধু। তোমার বোকামি আর মূর্খামি সেই স্বর্গ নিজের হাতে ভেঙে গুড়িয়ে দিয়ে তোমাকে ব্যথা দিই কি করে বলো তো? ওসব বলো না, ওতে আমাকে বলানো যাবে না। আমাকে বোকা বানানোর বরাবরের খেয়ালটা এবার তুমি মাত্রা ছাড়িয়ে গেছো। আহা, অত রাগ করছো কেন? রাগ করার মতন এমন কি বা হয়েছে শুনি? আমারও ধৈর্যের একটা সীমা আছে। চেয়ার ছেড়ে উঠে দরজাটা পোয়ারোর মুখের উপর বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। পোয়ারো অন্যান্য বারের মতন এবারেও আমাকে 10 গোল দিয়ে গেল। কিন্তু পোয়ারো বারবার এই খেলায় বাজি জিতে যাবে না, ঢের হয়েছে। এবার ওকে এমন শিক্ষা দেব যা ওর বহুদিন মনে থাকবে। ভেতরে ভেতরে এমন রাগ বেড়েছে যে টের পাচ্ছি যে কিছু সময় না কাটলে পোয়ারোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। বারে গোয়েন্দা পোয়ারো, এমন তোল্লা আমায় দিয়ে গেলে যে নিজের বোকামির ফাঁদে আমাকে নিজেকেই জড়িয়ে পড়তে হলো। এতক্ষণ আপনারা শুনলেন রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো সিরিজের অন্যতম গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ওয়েস্টার্ন স্টার। এরকুল পোয়ারোর চরিত্রে ছিল অর্ণব, হেস্টিংসের চরিত্রে মনোতোষ, মেরি মার্ভেল শ্যামলী, গ্রেগরি বি রল্ফ অনির্বাণ, লেডি ইয়ার্ডলি সুমনা, লর্ড ইয়ার্ডলি শুভঙ্কর, হোটেল ম্যানেজার শুভময়, হোটেল ক্লার্ক সুমিত এবং কোরাসে ডাউন মিস্ট্রি লেন টিম। গল্পটির সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down Mystery Lane.